আসি, ওদেরকে 5 মিনিট পরে ক্লাস শুরু হবে। হ্যাঁ, সুন্দর হয়েছে। সেলিম, আরেকটা করেছি, এটা এখনো দেই নাই। এটা হচ্ছে একটা চায়ের একটা গ্রিন টি। তবে এই কালার কারেকশনটা একটু লাগছে। মিউট করেন, প্রয়োজন হলে অন করে নিন। এই কালার কারেকশনটা মানে এই ইয়েলো আর ব্ল্যাকটা একটু ম্যাচ করে গিয়েছে, তাই না? একটু হ্যাঁ, কেমন ছায়া ছায়া মনে হচ্ছে। আপনি হোয়াইট কালার টেক্সট দিলে আমার মনে হয় বেটার লাগতো। যেমন এগুলো হোয়াইট কালার হলে মনে হয় আরও ব্রাইট হতো। এই যে লোকেশন কালারটা একদম, যেমন এইটা ফুটে উঠেছে, ওকে ফাইন। এই ব্ল্যাকটা ম্যাচ করেনি, এই ব্ল্যাকটাও ম্যাচ করছে না। কারণ কালোর মধ্যে তাহলে না ওখানে অনেক ইয়ের মতো হয়ে গেছে, কি বলে না, ব্ল্যাঙ্ক সাইড বলে, মানে হঠাৎ করে তাকাইলে কি লেখছে বোঝা যাচ্ছে না। এটা আপনি হোয়াইট কালার করে দিয়ে দেখতে পারেন। এমনিতে ডিজাইনটা ঠিক আছে। আইকনগুলো আরেকটু ছোট করে দিয়েন। আর সেলিম, এই যে ফন্টটা ইউজ করেছেন, আমরা চেষ্টা করব, আপনি ডিজাইনটা করেছেন ওকে, এইখানে ফন্ট এটা রাখেন, বাট নাম, ফোন নাম্বার, লোকেশন, যেই জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে কমন ফন্ট ইউজ করে ট্রাই করব। কমন ফন্ট কোনগুলো? এরিয়াল, ওপেন সেন্স, লেটো, এই ফন্টগুলো ট্রাই করবো। যেমন দেখেন আপনি যে www.company নেম দিয়েছেন, ওইরকমটা বোঝা যাচ্ছে না। একটু চেষ্টা করেন। হ্যাঁ, সুন্দর হয়েছে, ডিজাইনটা ভালো লাগছে। ম্যাম আরেকটা দিয়েছি, বের হয়ে দেখেন। হ্যাঁ নাহিদা বলেন। ম্যাম মেসেঞ্জার গ্রুপটাতে তো আমাকে অ্যাড করা হয়নি। মেসেঞ্জার গ্রুপ ব্লক করে দেবো, অফিস থেকে বলেছে যত ফেসবুক গ্রুপ পেজ আছে সবাই এসে থাকবে। এইটা অনেক সুন্দর হয়েছে, কালার কম্বিনেশন, তারপরে যে কাজটা করছেন খুব সুন্দর হয়েছে। আপনি এইটা অ্যাড করে দেন। তবে এই নামটার ওই লোগোটা আরেকটু বাম পাশে নিয়ে আসেন। ওকে, লেখাটা আরেকটু উপরে উঠিয়ে দেন। চায়ের কাপের লোগোটা, এই যে গ্রিন টি 100% অর্গানিক। ও আচ্ছা, ওটা বামে দিব আরেকটু। প্রেজেন্ট হচ্ছে না, দেখা যাচ্ছে না। দিলাম, দেখতে পাচ্ছি। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, অথবা আরেকটু বামে নিয়ে আসেন। আর লরেম ইপসামের লেখাটা জাস্ট আরেকটু 2 স্টেপ উপরে উঠিয়ে দেন। আর বাকি সব ঠিক আছে। ওকে, ঠিক আছে ম্যাম, করে দেব। ওকে, সুন্দর হয়েছে। এই যে দেখেন আমাদের জাহিদ ভাই বলেছে ইটস নাইস। এটা আপনি গিগ বানান। নাহিদা জি ম্যাম। অ্যাড করে নেব, সমস্যা নেই, ওটা প্রাইভেট থাকবে। ম্যাম আমি তাহলে আসি, 52 ব্যাস। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর নাহিদ আপনি, আল্লাহ হাফেজ। নাহিদ আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইল যে লিঙ্কটা আছে, লিঙ্কটা হচ্ছে আমাকে শেয়ার করে দিন, আমি অ্যাড করে নেব। ওকে ম্যাম। ঠিক আছে, সবাই আসুক, আমরা 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। আমি একটু ব্রেক নিব। হ্যাঁ, লাঞ্চ করে নিয়ে একটু ব্রেক নিচ্ছি। আপনারা সবাই আসেন, নিজেদের মধ্যে কথা বলেন। আবির কেমন আছেন? গতকালকে তাড়াতাড়ি কোথায় চলে গিয়েছিলেন? ম্যাম কালকে আমার ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে 1 ঘন্টার মতো আসার পরে আমি বিদ্যুৎ ফিরে যাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন প্রিপারেশন চলছে, পড়াশোনা চলছে? ম্যাডাম আপনি তো এই সময় জিজ্ঞাসা করবেন কোরবানির প্রিপারেশন কেমন চলতেছে। কেন? কোরবানির জন্য? ঈদ এত কাছে, মানুষ ঈদের প্রিপারেশন জিজ্ঞাসা করে, শপিং হয়েছে নাকি জিজ্ঞাসা করে, পড়াশোনা আর পড়াশোনা হলো কি? ওইটার ব্যাকগ্রাউন্ডটা একটু মনে হয় আরেকটু লাইট করে দিলে ভালো লাগতো লোগোটা। ঠিক আছে। বাকি সবাই কি নিজেদের মধ্যে কথা বলে না কেন? নিগার কোথায়? নিগার সুলতানাকে খুঁজে পাওয়া যাচ্ছে? ও আসছে। নিগার সুলতানা কেমন আছেন? জি ম্যাডাম ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আপনি এত লেট করেন কেন ক্লাসে? সমস্যা ওই নেই, ম্যাডাম আমার traffic- তো 5 মিনিট লেট হইছে ম্যাডাম, জ্যামে ছিলাম। তাই। ট্রাফিকে পড়েছেন? জি ম্যাডাম। ম্যাডাম এত জ্যাম রাস্তায়, আমি আসতেই পারছিলাম না। আচ্ছা, বাসায় আছেন নাকি অফিসে? ম্যাডাম আমি তো আপনার ক্লাসে আসার জন্য জ্যামে পড়ছিলাম। তাই। আচ্ছা ভালো। ঠিক আছে, সবাই আসুক, আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলেন, আমি জাস্ট 4-5 মিনিট, বেশি লাগবে না, হ্যাঁ? ওকে। হ্যাঁ, আপনার একটা গান হয়ে যায়। মিউট করে তারপরে কথা বলবেন। আমাদের কেউ নিজেদের সাথে কথা বলে না, আপনি একটা গান গান। প্রথমে মানে শুরুটা অনেক সুন্দর লাগতেছিল। বললাম একটা গান গান আছে। জি নেহার আপু একটা গান গান। এই হ্যাঁ, ভার্চুয়াল ক্লাসে কোনো গান গাওয়াই নাই, পড়াশোনা নিয়ে কথা হবে, পড়াশোনা। আমি তো ভাবছি আপনার নাই। অ্যাকচুয়ালি আনফরচুনেটলি আমার মাইক্রোফোনটা অন ছিল, তারপরে আমি একটু গুনগুন করছিলাম আর সবাই ওই তো গুনগুনটাই ভালো লাগছিল, তা একটু শুরু করেন। না ভাই, আমি আসলে দুঃখিত। আমরা তো হ্যাপি, আপনি দুঃখিত হলে কি হবে বলেন? আপনারা কি কি ক্লাস করেন এখন বলেন তো, আমি তো 5 মিনিট লেট করছি। আমরা তো পুরো সব শিখে ফেলাইছি। সব শিখে আবার ফেলেও দিতেন। এটা দেখছি শুরুতে। এখন তাতে ঘুরায় ঘুরায় বাস্কেটের মধ্যে রাখেন। দিনে ফেলিনি, বুঝছেন, ঝুড়িতে ফেলছি। আপনি মনে হয় আগে গান গাইতেন না? না ভাই, একটু না, গান শুনি, প্রচুর গান শুনি। গুনগুন করে গাইতে ভালো লাগে নাকি? হ্যাঁ, একটু একটু গান গাই। এই যে এখন তো ওয়েদারটা দেখছেন না, গান গাওয়ার মতো ওয়েদার। হ্যাঁ, গান না গাইলেও মনে হবে যেন গুনগুন করি। আমি তো গরুর মাংস ভিজায় রাখছি আপনার ওয়েদারের জন্য, বুঝছেন। আচ্ছা, আজকে তো আপনার আবার রোদ উঠে গেল, ওয়েদার তো হ্যাঁ, এখন এই যে রোদ উঠে গেছে। অনেকদিন পরে মনে হচ্ছে রোদ উঠলো। প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকাতে। আরে পানি জমে গেছে, অনেক মানুষ অনেক কষ্ট হয়েছে, দুর্ভোগ। হ্যাঁ, আমাদের এখানে উপজেলাও তো কোয়ার্টার টোটার ডুবে গেছে। আপনি কোথায় থাকেন? আমি উপজেলায় আছি, সাভার উপজেলা। ও সাভার। আপনি কই থাকেন? আমি তো ঢাকা, বাড্ডা। বাড্ডা না? বাবু, আপনি কি সাভারে থেকে ই করেছিলেন রেজিস্ট্রেশন? জি ম্যাম। কথা বলছিলাম, ওইখানে বলছিল যে আমি হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট, তো পার্মানেন্ট অ্যাড্রেস বললো কি আচ্ছা বাগেরহাটই বললেন, অসুবিধা নেই। ম্যাম আপনার পাশে পানি ওঠে নাই? না, ম্যাম খাইতে তো ভাত। আমার পাশে পানি খাবার ওঠে টাইম নাই, দিই নাই আমরা। বাট ওই মেন রাস্তায় একটু আর কি পানি জমে ম্যাম ছিল। একটু বলতেছেন, ওইখানে গেলে তো ইয়ে পানি থাকে, কোমল পানি থাকে। শাওড়া পড়া কাজে করে গেলে। বলেন কার কি সমস্যা? ম্যাডাম, আমরা ম্যাডাম। একটু আশঙ্কা প্রকাশ করছি। কিসের? এই যে আমাদের ঈদের পরে যদি ক্লাস শুরু হয়ে যায়, তখন যদি আমাদেরকে আবার আপনারা ওই টিএসসিতে নিয়ে যান, মানে ট্রেনিং সেন্টারে নিয়ে যান, তখন তো ক্লাস করতে পারবো না।
ম্যাম আমরা ওরিয়েন্টেশনের কোনো পাইনি, ফুল পাই নাই, তারপর হচ্ছে কেক মিষ্টি কিছু তো পাই নাই, এগুলো কি জমা থাকবে না? আসেন নাই কেন ওরিয়েন্টেশন ক্লাসে ফিজিক্যালি আসেননি কেন? আপনি তো আসতে বলেন নাই ম্যাম, আপনি না বললে আমি কেন বলবো? এটা তো আপনাদেরকে ফোন এসএমএস করে অফিস থেকে জানানো হয়েছিল। ম্যাডাম আমাদের যে হ্যাঁ অনলাইনে উপস্থিত থাকতে বলছিলেন। হ্যাঁ ম্যাডাম আমাদের যেদিকে ইন্টারভিউ নিছিলেন সেদিনকে আপনি নিছিলেন ইন্টারভিউ? না 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 হ্যাঁ ম্যাম আরে না ম্যাম আপনার বন্ধু মনে করছি। আজিব তো আমার কাছে তো সাদিয়া আপু নিছিল মনে হয়, তাই না ম্যাডাম? সাদিয়া পুমিবে এত সাবিকুন, তারপরে নিগার সুলতানা, ফারজানা, মিশু, এদের সবার ভয়েস একই রকম লাগে। ছেলেদের মধ্যে একটু ডিফারেন্স হয়, বাট আমার মনে হয় সবার ভয়েস প্রায় একই রকম। আমি ভয়েস বুঝি না। আমারটা ডিফারেন্স ম্যাডাম, এটা বুঝতে পারি। আমি বলেছি মাহবুবের ছেলেদের কথা বলে বোঝা যায়। হ্যাঁ ছেলেদেরটা একটু মাহবুবের অঞ্চল কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। নোয়াখালী কোথায়? নোয়াখালী চাটখিল। চাটখিল। কি জানি জানি। আচ্ছা চাটখিলে আমার এক পরিচিত একজন আছে, চাটখিলে ওনাদের বাড়ি। তাই নাকি? চাটখিল কোন জায়গায়? চাটখিল বাজারের উপরেই। আমরা তো বাজারের পাশেই। কি নাম আপনাদের? এই দিঘির পাড় চেনেন আপনি? দিঘির পাড়। আপনি কি নোয়াখালী থেকে ক্লাস করছেন মাহবুব ভাই? নাকি না আমি ঢাকায়। আচ্ছা আচ্ছা। মিস্টার মাহবুব, জি চাটখিলের পাল্লা বাজার চিনেন? চিনি মানে অবশ্যই চিনি। ওখানে আমার দাদার বাড়ি। ও ম্যাডাম আপনি তাই নাকি? নোয়াখালী? না আমি নোয়াখালী না, আমি দাদা নোয়াখালী বলে তো আপনিও নোয়াখালী ম্যাডাম। গ্র্যান্ডফাদার ইন ল। ও আচ্ছা আচ্ছা। ও গ্রামখালী মানে আপনি শ্বশুর বাড়ি, মানে আপনি নোয়াখালীর ছেলের বউ, তাই তো? হ্যাঁ হয়েছে ওইখানে। ম্যাডাম। আমাদের হচ্ছে চৌমুহনীতে হচ্ছে আমার স্যারের হোম ডিস্ট্রিক্ট, আর চাটখিল হচ্ছে দাদা শ্বশুরের বাসা। যাই আমরা ঈদে ঈদে কিন্তু যাই। আপনাকে মনে হয় না যে আপনি নোয়াখালীর অঞ্চলের? আমি নোয়াখালীর হবো কেন? আমি গাজীপুরের, ঢাকাইয়া। আপনি গাজীপুর? আচ্ছা ঢাকাইয়া। ভালোই তো দুই অঞ্চল, মজাই মজা। খাওয়া দাওয়া থেকে শুরু করে সংস্কৃতি সবকিছুই আলাদা। কিছুই আলাদা। ম্যাডাম আমি তো সকালের ক্লাসে আসতে পারিনি, বলছিলাম যে আজকে সকালে আসবো। আজকে আসতে আসতে পারিনি। পারিনি, আজকে অনেক স্টুডেন্ট ছিল। আচ্ছা সমস্যা নেই, আমরা আমাদের তো সবাই একসাথে আছি, ওখানে আমরা প্রয়োজন হলে ক্লাস করব। আর আমি একটা জিনিস ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, বলতে সবার সাথে শেয়ার করব, যে সাপোজ ফ্রাইডেতে আমরা ফ্রি আছি, বেশি না আধা ঘন্টা সময়, যদিও ফ্রাইডেতে সবার কাজ থাকে, পার্সোনাল কাজ, আধা ঘন্টা বা 20 মিনিট আমরা সবাই যারা যারা স্টুডেন্ট আছি একটা এরকম মানে সবাই একটা টাইমে একসঙ্গে সবাই অ্যাটেন্ড একসাথে করবেন। আসবো, যে কার কি প্রবলেম বা কে কি করছেন, একটু গল্প হবে যে কোথায় কি কাজ করছেন, বা কোনো আপডেট থাকলে আমি জানিয়ে দিলাম। যে আমাদের তো বৃহস্পতিবার করে হচ্ছে মিটিং হয় অফিসিয়ালভাবে, বৃহস্পতিবারে ক্লাস শেষ, তারপরে মিটিং হয় 7টা 7:30টার দিকে। তো মিটিংয়ে কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানিয়ে দিলাম। যে মেসেজ করে টেক্সট করতে গেলে 4টা গ্রুপে জানাতে হয় আলাদা আলাদাভাবে, তখন সবাই থাকলো, হাই হ্যালো হয়ে গেল, মনে হলো না যে সপ্তাহে একদিন আমরা মানে টাচে নেই, সপ্তাহে 7 দিনই টাচে থাকবো। কি বলেন? করা যেতে পারে, অসুবিধা নেই। ওটা তো যেহেতু কথাবার্তার বিষয়, সকলেই নিশ্চয়ই স্মার্টফোন ইউজ করে, সে যেখানেই থাকুক না কেন স্মার্টফোনের মাধ্যমে সে কানেক্ট হতে কানেক্ট পারে। হয়ে যাবে, জাস্ট 15 থেকে 20 মিনিট, বেশি সময় না, যে এরকমই একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবো যে সময়টা সবাই ফ্রি থাকবে। সাপোজ এমন হতে পারে যে যেমন আমি যেটা বলি যে সকালে ঘুম থেকে সকালে সবাই ফ্রি থাকবে, কোনো কাজ থাকবে না, যে ঘুম থেকে উঠলো তখন একটু ফ্রি। বাট ফ্রাইডে তো দেখা যায় কেউ সকাল 10টায় ঘুম থেকে উঠছে, কেউ 8টায় ঘুম থেকে উঠে, কেউ 12টায়, কেউ নামাজের আগে। তো সবাই যদি একই টাইমে ঘুম থেকে উঠলো তখন হতে পারে, বাট আমার মনে হয় রাতের দিকে এটা বেটার হবে, 9টার পর। হ্যাঁ হবে, রাতের দিকে হয় রাতের ভালো। দিকে সবার জন্যই ভালো হয়, যে সবাই বাসায় থাকুক বা যেখানেই থাকুক, অ্যাটলিস্ট রাতের 9টা 10টার পরে সবাই একটা সেফটি এরিয়াতে চলে আসে, যে বাসায় আসে, বেড়াতে গেলেও বাসায় থাকবে, নিজের বাসায় থাকুক, নাকি? করা যেতে পারে ম্যাডাম, আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। ফারজানা মিশু কি বলেন?
জি ম্যাম করা যেতে পারে। বেশি না, ধরেন 10 থেকে 15 মিনিট এরকমটা। জাস্ট হাই হ্যালো কেমন আছেন সবাই একটু এভাবে হ্যালো দিয়ে বাস। তো তখন কারো যদি কোনো মতামত থাকে আমরা একটু চ্যাটিং এর মাধ্যমে, যে আজকে আমি এই টপিক নিয়ে কথা বলবো বা এরকম কিছু আমার কোনো কথা থাকলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, পুরো সপ্তাহের কাজের প্রবলেম থাকলেও তুলে ধরা যাবে। হ্যাঁ নন রেকর্ডেড ক্লাস। নন রেকর্ডেড ক্লাস কেউ জানবে না। আচ্ছা ম্যাডাম কালকে তো আরেকটা কাজ পেয়েছি, কালকে আরো দুইটা কাজ পেয়েছি, একটা $150 আর একটা $30। দুইটাই কি ডিজিটাল মার্কেটিং এর? দুটোটাই ডিজিটাল মার্কেটিং। কারণ এখন আসলে চলছেও ডিজিটাল মার্কেটিং, আর আপনার অ্যাকাউন্টটা যে দেখবেন কিছুদিন পরে আপনার লেভেল 1 ক্রস হয়ে যাবে। এরপর আপনি আশা করতেছি আগামী মাসেই হয়ে যাবে। কারণ লাগবে হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে $10 আর হচ্ছে $40 ইনকাম করতে হবে। আপনি $400 অলরেডি ধরেন 60টা চলতেছে। মেইনলি হচ্ছে আপনি সময় দিচ্ছেন ওইভাবে। আমরা যারা আছি আমরা কিন্তু সময় দিতে পারছি না। সময় হচ্ছে মেইন ব্যাপার। যত বেশি সময় দিতে পারবো তত হচ্ছে কাজ বেশি আসবে। জি কালকে সারা রাত জাগনা ছিলাম, ইভেন সকালবেলা একজনের সাথে কথা হয়েছে, তারে বললাম, সে বলছে যে সে তার এখন বিজনেসটা খুব ডাউন যাচ্ছে, সেই বিজনেসটা মানে শিফট করতে যাচ্ছে। এখন আমাকে বলছে যে ইউএসএ তে ড্রপ শিপিং বিজনেস করে, এরকম কারো ডাটা কালেকশন করে দিতে পারলে সেটার জন্য পে করবে, বাট হায়ার করবে না। এখন ডাটা কালেকশন করতে পারলে সে দিবে। আমি বলছি আমি পারি। ঠিক আছে, ইউএসএ এর যত ড্রপ শিপিং বিজনেস করে তাদের ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তাদের ওয়েবসাইট যদি থাকে, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, এগুলো সব কালেক্ট করে দিতে পারি। ঠিক আছে, শুক্রবারের মধ্যে এগুলো কালেক্ট করে দাও। এটা আনঅফিশিয়াল ওয়ার্ক আর কি, এটা হবে। আচ্ছা করেন, আলহামদুলিল্লাহ। আপনি কাজ করতে পারলে অন্যরাও কাজ পাবে ইনশাআল্লাহ। ছোট ছোট কাজগুলো, ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে অন্য সবাইকে দিয়ে দেন, ভাগাভাগি করে আপনিও করেন, অন্যদেরকেও দেন, লাভ হবে। ম্যাডাম এখন আমি গ্রাফিক্স ডিজাইনের গিগটা যেটা করতে যাচ্ছি, ভিজিটিং কার্ড নিয়ে করব না লগো নিয়ে করব? সবগুলো নিয়েই করেন, সবাই সব কাজ করে। আপনি গিগ কয়টা বাকি আছে আপনার? 7টা। আমার এখনো 3টা বাকি আছে। 7টা গিগের মধ্যে 4টা তো আপনার ডিজিটাল মার্কেটিং এর। ওটার মধ্যে বললেন না একটা ডিলিট করে দিবেন? দুইটাই ডিলিট করার মতো আছে, বা করে দেব। এটা ওর বিজনেস পেজ ক্রিয়েটর আর কি। ওটাতে কি লাভ বেশি আসে না বা কাজ ওরকম পাওয়া যায় না? ওটা তো পাওয়া যায় না, কারণ এখন মানুষ সবাই পারে এটা, ডিজিটাল ইয়ারে বিজনেস পেজ ক্রিয়েট করা পারে সব। তাহলে আপনি গ্রাফিক্সের জন্য করেন, যেমন একটা করতে পারেন ইমেজ রিলেটেড, যে ইমেজ রিটাচ বা অ্যাডজাস্টমেন্ট, যে ওইটা রিলেটেড করতে পারেন। 2-3টা ভালো ছবি আপনি ক্রিয়েট করেন, আর লোগোর জন্য একটা করেন, বিজনেস কার্ডের জন্য একটা করেন, ফ্লেয়ার ডিজাইনের জন্য একটা করেন। তাহলে এটা করে ফেলবো, আজকেই করে ফেলবো, আজকে রাতেই। 7টা তো, 7টার মধ্যে আপনার 4টা আছে, সেখান থেকে একটা বললেন বাদ দিবেন, আর বাকি 4টা আপনি 4টা করে ফেলেন। তাহলে যে যেটাই পারুক আপনি দিলেন, বাকিরা অন্যরা সেই কাজটা করবে। জি ম্যাডাম। ওকে, কেউ কিন্তু কোনো মেসেজ দেয় নাই। মেসেজ দেয়নি? না, টিমে আসতে চায়, এরকম কাজ করতে চায়, এরকম কেউ আসবে, একটু সময় লাগবে। সবাই আসলে ওই যে কনফিডেন্স পাচ্ছে না, মানে সাহস এটা করলে দেখা যাচ্ছে তার একটা পোর্টফোলিও তৈরি হবে। কারণ বায়ার কিন্তু জিজ্ঞেস করে তোমার আগের এক্সপেরিয়েন্স থাকলে দেখাও, তখন সেটা দেখাইতে পারবে। আপনি কাজ করে ভাই একটা নক দিয়েন গ্রুপের মধ্যে, কে কাজ করতে চাইছে সবাই হাত তুলছে। ওকে, আচ্ছা আমরা ক্লাস শুরু করি, চলেন। আজকে আমরা কি দেখব? তারপর আমার ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা বলবো না। আমাদের হচ্ছে মার্কেট প্লেসে কারো কোনো প্রবলেম আছে? ম্যাম আমার গিগে খালি ইমপ্রেশন আসছে, কোনো ক্লিক আসছে না, ভিউ আসছে না, এরকম কিছু হচ্ছে না। গিগে জি আসুক, সমস্যা নেই, ইমপ্রেশন আসতে থাক, ওটা হলেই আস্তে আস্তে ভিউ হবে। কারণ ওই হ্যাঁ, ওটা আসলে যাচ্ছে সবার কাছে, বা হচ্ছে দেখলে তারপরে হচ্ছে আস্তে আস্তে ওটা গ্রোথ হবে, একটু সময় লাগবে। তবে আপনি রিকোয়েস্ট করছেন, গিগ বানিয়েছেন কয়টা? ম্যাম আমি তো সময় দিতে পাইনি, একটি মানে বানাবো। আচ্ছা, ওইটা কিসের উপরে? বানাবো
ইয়া ইমেজ রিটাচিং কিসে? ইমেজ রিটাচিং ইমেজ রিটাচিং। বাই রিকোয়েস্ট করছেন? ম্যাম ফাইবারে তো এভাবে করা যায় না ফ্রিল্যান্সারে আমি ইয়ে করতে পারি না ফাইবারে তো বাই রিকোয়েস্ট করা যায়। ফাইবারে তো আমি গিগ ক্রিয়েট করে বাইরে করতে জানি না তো ফাইবারে তো আপনি গিগ বাই রিকোয়েস্ট করবেন, 10টা হচ্ছে প্রতিদিন 10টা রিকোয়েস্ট করতে পারবেন, বাট ওদের পিক টাইমে, পিক আওয়ার টাইমে করতে হবে, অন্য টাইমে এটা নির্দিষ্ট টাইমে বায়ার রিকোয়েস্ট আসে আপনি তখন ওখানে ঢুকবেন, আপনি দেখবেন আপনার ওয়ালে কোনো বায়ার রিকোয়েস্ট আপনার জন্য আছে কিনা, সেটা আপনি আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আপনি রিপ্লাই দিবেন। এটা সবসময় আসে না 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 সবসময় না। আসে না। যেমন ম্যাক্সিমামই হচ্ছে ওদের যখন লাঞ্চ টাইম থাকে অফিস শুরুর আগে, আর হচ্ছে অফিস টাইম শেষ রাতের বেলা। আপনি যদি রাতে একটু ভালো সময় দিতে পারেন তাহলে কিন্তু পারবেন, আপনি বাই রিকোয়েস্ট করতে পারবেন। আপনি শেয়ার করেন, আমরা দেখিয়ে দিতে পারি। শেয়ার করবেন? আচ্ছা ঠিক আছে আমি অফ করে দিচ্ছি। সন্ধ্যায়ও আপনি ট্রাই করতে পারেন, সন্ধ্যায়ও হ্যাঁ, কারণ মানে সন্ধ্যাটা তো সকাল তো। ওই তো ওদের হচ্ছে সকাল 9টা। সাপোজ আপনি অফিস করছেন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, তাহলে আপনার অফিস টাইম কখন? দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা মোরে উপরে চলে মোরে যান, ক্লিক করেন, মোরে মোর অপশনে চলে যান, বায়ার রিকোয়েস্ট ওয়েট করেন। এখানে কোনো রিকোয়েস্ট নেই, আপনি কয়টা করেছেন অল সাব ক্যাটাগরিজ, এখানে ক্লিক করেন। হ্যাঁ একটাই একটাও করেছেন, send এখন করে নাই। আপাতত নেই, 10টাই আপনার বাকি আছে। আপনি প্রতিদিন 10টা করে রিকোয়েস্ট করতে পারবেন। অ্যাট লিস্ট আমরা যারা যারা গিগ বানিয়েছি, এখন কোন অফার নেই, তার মধ্যে আপনি শুধু ইমেজ রিটাচ করেছেন, তো বাকি 6টাও করে ফেলেন, তাহলে আপনার কি হবে, গিগগুলো অনেকগুলো গিগ হবে। রিকোয়েস্ট ইমেজের এখন শুধুমাত্র ইমেজ রিটাচের যারা যারা কাজ চাচ্ছে তাদেরটা আসবে। আপনার গিগের বাবু উপর ভাই এখানে থাকেন, বাবু ভাই এখানে একটু থাকেন। ওই চলে গেল, ব্যাকে যান। এই ছবিগুলো দিয়ে আমি এরকম হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ আপনার এই ছবিগুলো ভালো ছিল। ব্যাকে যান, মোর অপশন, গিগে চলে যান, গিগ। এখানে থাকেন, এখানে থাকেন। আপনার ইমপ্রেশন আছে 41, ক্লিক 0। ক্লিক গিগে কোনো ক্লিক নেই, গিগটা একটু মার্কেটিং করিয়েন যদি পারেন। মার্কেটিং কিভাবে করে ভাই আমাকে জানাই গিগ মার্কেটিং করলেন আপনার এটা ফার্স্ট পেজে থাকবে, তখন বাইরে এটা দেখে ক্লিক করবেন। যদি আপনি করছি একটা সবাই অনেক বেশি কষ্টে কাজ করে, তো আমি 25টা দিয়ে দিছি $5, 100টা দিচ্ছি হচ্ছে $15। আপনার অফারটা দেখেন, অফারটা দেখেন, প্রোফাইলে যান। প্রোফাইলে চলে যান। হ্যাঁ, এবার আপনার গিগে ক্লিক করেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্যাকেজটা যান, মিডলটা 10, আর প্রিমিয়াম 15 একটু মনে শুরু করেন। ঠিক আছে, প্রথম দিকে ফার্স্টের দিকে কম হয়ে গেছে রেট, হ্যাঁ রেট আসলে রেটটা কম হয়। বেসিকটা আপনি 5 দিয়েছেন, তো বেসিকে আপনি 10 দিতে পারতেন বা 5 10 দেন। হ্যাঁ, বেসিকে 5 থেকে 10, এটা ঠিক আছে। স্ট্যান্ডার্ডে কিন্তু কম হয়ে গেছে, আপনি স্ট্যান্ডার্ডে হচ্ছে 25 থেকে 30 এরকমটা রাখতে পারতেন, আর প্রিমিয়ামে হচ্ছে আপনি 40 থেকে 50-এর মধ্যে রাখেন, কারণ ওগুলো হাই কোয়ালিটির। আর বেসিকে আসেন তো দেখি কি করেছি। বেসিকে আনলিমিটেড ইমেজ, হাই রেজুলেশন, কমার্শিয়াল ইউজ, আনলিমিটেড ইমেজ, আনলিমিটেড না দিয়ে নির্দিষ্ট কয়েকটা দিবেন। ওখানে ম্যাম 25টা দেওয়া যায় না, 10টা বেশি দেওয়া যায় না, আনলিমিটেড দিয়ে। আচ্ছা শুরু করেন কাজ। একটা দুইটা পাওয়া হয়ে গেলে এরপরে আপনি এগুলো চেঞ্জ করে দিন, যখন একটা দুইটা কাজের অ্যামাউন্ট জমা হতে থাকবে। হ্যাঁ ভালো ইমেজ দিয়েছে। আর আপনি তিনটা কাজ শেষ হয়ে গেলে আপনি এটা এডিট করে দিন। ম্যাম গিগ থেকে প্রাইসটা বাড়াই। ফারজানা বুঝিনি। গিগ থেকে কি মানে ক্লিয়ার না। আচ্ছা ওকে, গিগ হচ্ছে আপনি যে কাজ করছেন সেটার একটা ব্র্যান্ডিং, মানে আমি এই কাজটা পারি, এই টোটাল একটা ভিউ। যে তুমি যদি সিম্পলি জাস্ট 10টা ছবি এডিট করে দিই, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে বেসিকে আমি তোমাকে 10টা ছবি এডিট করে দেব, অ্যামাউন্টটা কম থাকবে, কি কি দেব, যে এই অপশনগুলো দেব, 2 দিনে কাজ করে দেব। স্ট্যান্ডার্ড মানে কি আমি তোমাকে আরও একটু বেশি সময় নিয়ে স্ট্যান্ডার্ড ডিজাইন করে দেব। প্রিমিয়াম মানে হচ্ছে হাই কোয়ালিটি,
তিনটা ডিফারেন্স আলাদা আলাদা। তো এই জিনিসগুলো সেট করে দিলে বায়ারের জন্য সুবিধা হয়, যে আপনি যখন রিকোয়েস্ট করছেন বায়ার আপনার এটাতে অ্যাকাউন্টটাতে এসে যখন ঘুরবে, আপনার প্রোফাইলটাতে এসে ঘুরবে, তখন সে দেখবে যে হ্যাঁ আপনি কী কী কাজ করেন, আপনি কত টাকা অ্যামাউন্ট চার্জ করবেন, কতক্ষণে ডেলিভারি করবেন, এই সব কিছু সে এসে দেখে যাবে। কারণ আপনার সাথে যদি চ্যাটিংয়ে কথা বলতে চায় তাহলে কি পার্ট বাই পার্ট আপনাকে বলতে হবে যে আমি একটা ইমেজের জন্য এত ডলার নেব, এইভাবে এইভাবে কাজ করব। আপনি সব ম্যাডাম, হ্যাঁ বলেন। ফাইবারে আমার সাথে একটা মজার কাহিনী হয়েছে। এই যে এই আইডি থেকে আমাকে লগ দিয়ে কি জানি, সে আমাকে সামহাও আমাকে মেইলে খুঁজে পাইছে, ঠিক আছে? মেইলে বা আমাকে এখানে মেইল প্রোভাইড করা আছে, মেইলে দিয়ে সে আমার সাথে কথা বলে ইমেইলের মাধ্যমে। তারপরে এক পর্যায়ে সে আর কি আমাকে স্ক্যাম করার ট্রাই করে। সে আমাকে বলে যে সে এরকম হচ্ছে, মানে এটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে, তার করোনা হয়েছে, প্লাস হচ্ছে তার হাজবেন্ড মারা গেছে, তাদের বিলিয়নস অফ ডলার্স আছে। এখন সে চ্যারিটি ওয়ার্কে এই টাকাগুলো স্পেন্ড করতে, তো আমি তার টাকাটা রাখতে পারবো নাকি, কিন্তু তাকে প্রমিস করতে হবে যে ওই টাকাগুলো আমি এখানে করোনা ভাইরাস পেশেন্টদের জন্য কাজে লাগাবো, ঠিক আছে? এবং 50% টাকা রাখবো, জানবো তারপর 15% টাকা রেখে বাকি সব টাকা স্পেন্ড করবো, এরকম। পরে আমার কাছে অনেক ডকুমেন্টস চাই, তো আমি ওরকম ডকুমেন্টস আমার কাছে রিয়েল ডকুমেন্টস দিইনি আমি, যে কি করে। তো আমি আর কি, আমার কোশ্চেন ছিল যে মানে সে ভ্যালিড নাকি বা স্ক্যাম করে, তার কাছে আমি ছবি চাইছিলাম। তখন তার ছবি সে যেগুলো প্রোভাইড করে, ওই ছবিগুলো আমি গুগলে গিয়ে আবার মিলাইতে চাইছি যে ছবিগুলো রিয়েল নাকি কথা। কারণ পরে গিয়ে আমি দেখতেছি 2014-15 একজন মহিলা ছিল যার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ঠিক আছে? তার হইতেছে একটা অপারেশন করছে, তখন তাকে নিয়ে কিছু আর্টিকেল লিখছিল, ওইখান থেকে ছবি সে নামায় আমাকে দিচ্ছে স্ক্যাম করার জন্য। এগুলো কিন্তু নাইজেরিয়ান, বুঝতে পারছেন? এগুলো কিন্তু নাইজেরিয়ানরা এই কাজটা খুব বেশি করতেছে বাংলাদেশে। ওই যে কয়েকদিন আগে অনেকগুলো ধরা পড়ছে। 3 মাস আগে ম্যাম নক দিয়েছিল। হয় এটা কি বায়ার না সেলার? ইয়া ছিল ভাই, এটা তো ফান্ডে ফেলানোর ধান্দা। এটা তো আমিও অনেক পাই। একটু সাবধানে থাকতে হবে। আর ওরা কি করে, এটা পুরো ডকুমেন্ট শেয়ার করে না ওরা, কিন্তু না আমার তো মাথায় আছে, আমি লিংকে ক্লিক করি না ডকুমেন্ট ওরা টার্গেট করে আসলে ক্রেডিট কার্ডের উপরে। হ্যাঁ, আপনার পুরোভাবে একটা ব্যাংকের নাম্বার পেয়ে গেলেই ধরেন ওরা ওটাকে বাংলাদেশে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন? ম্যাম আমার ভেরিফাই তো মনে করা। এই জন্যই হয়তো বা সে আর কি ওটা এরকম টাইপের অ্যাকাউন্টগুলো, এই জন্যই আমরা কি করি অ্যাকাউন্ট ভেরিফাইটা পরে করি, যাতে কোনো রকমের প্রবলেম ফার্স্ট টাইমে না হয়। আমি অফ করে দিই। হ্যাঁ ঠিক আছে। আর কি যেন ফারজানা মিশু যে কোশ্চেনটা করেছিলেন, গিগটা হচ্ছে আপনি ডিটেলস কী কী কাজ করবেন, কিভাবে করবেন, A to Z আপনি একটা প্রোফাইলের মতো ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্টে সেট করে রাখবেন, যাতে বায়ার আসলে সহজে ওইটা দেখে বুঝতে পারে। পরবর্তী যে কথাবার্তা সেটা জাস্ট যে সে কাজ দিল আপনি কাজ করে দিবেন, কবে দিবেন এই রিলেটেড কথাবার্তা হবে, অন্য কোনো কথা। তো ফাইবার আপনাকে ইনিশিয়ালি প্রথমে হচ্ছে 7টা গিগ করতে দিবে, যে 7 টাইপসের গিগ আপনি করতে পারবেন। এরপরে লেভেল 1 কমপ্লিট হয়ে গেলে আবার হচ্ছে আরও মেবি 3টা বেড়ে যায়, 10টা বা 12টার মতো, এরকম আপডেট হতে থাকে, 30টা পর্যন্ত গিগ চলে যায়। বাট আমাদের মেইন প্রবলেম আমরা টাইম দিতে পারি না। যদি একটু টাইম দিতে পারি, সময় দিতে পারি, তাহলে আর অন্যের জব করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, ঘরে বসেই ইনকাম করা যাবে, ঘরে বসেই কাজ করতে পারবে। যেমন আমাদের মাহবুব করছে, এখন তার জব করেন না মাহবুব? না করি ম্যাডাম। জবও করছেন আবার হ্যাঁ ওটা তো করতেই হয়। আচ্ছা, যে ডলার ইনকাম করছেন জব তো প্রয়োজন পড়বে না ভবিষ্যতে, আর 2-4 না ওখানে আমার ভালো ক্যারিয়ার আছে, ওখানে আমার পুরো পেনশন আছে, অনেক টাকা পেনশন জমে আছে, ওখানে আমার পুরো ফ্যামিলির মেডিকেল কভারেজ আছে কোম্পানির কাছে। এর ছাড়া ওখানে আরো ভালো ইনকাম আছে, আমার পার মান্থ ওখান থেকে আরো ভালো একটা ইনকাম আসে, যেটা অন্যান্য ভালো সরকারি চাকরিজীবী বা একজন ব্যাংকার এরকম ইনকাম করে। ঠিক আছে, আসলে যার যেখানে সুবিধা সে সেখানটাই করবে। আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটর আমার অন করা আছে, কার ইলাস্ট্রেটর? হ্যাঁ বলেন। আচ্ছা বাইরে রিকোয়েস্ট করতে তো নরমালি ওরা লেখে কি বাই নিডেড লোগো বা ইন্ডিয়ান বা আই নিডেড লোগো, তখন আমরা কি কাজ করব বা কি দিব? আচ্ছা হ্যাঁ, বাই রিকোয়েস্ট আসার এটা কিন্তু আমি প্রথম দিকেই ডিসকাস করেছিলাম,
কিছু কিছু বায়ার কি করে শুধু লিখে দেয় যে আই নিড এ লোগো, জাস্ট সিম্পল এই লাইনটাই লিখে, লেখার পরে হয়তো বা একটা অ্যামাউন্ট দিয়ে দেয়, অথবা অ্যামাউন্টে কোনো অ্যামাউন্ট থাকে না, জিরো অ্যামাউন্ট, $1 $2 এরকম দিয়ে সে বলে যে তোমরা রিকোয়েস্ট মানে বিড করো বা কিছু। আবার কোনো কোনো বায়ার কি করে যে সে একটু ডিটেলস লিখে দেয় যে সে একটা কোনো কোম্পানি চালাচ্ছে, সাপোজ সেটা কোনো ড্রিঙ্ক রিলেটেড কোম্পানি অথবা কোনো কফি হাউসের কোম্পানি অথবা কোনো জিম বারের কোম্পানি, মানে সে একটা কোনো কাজ করে, ডিটেলস যে আমি এই এই কাজ করি, আমার একটা লোগো প্রয়োজন, তুমি কাজটা করো, সে একটা অ্যামাউন্ট দিয়ে দিল। আবার কোনো কোনো ফাইল আছে ডিটেলসের সাথে কি করে অ্যাটাচ ফাইল দিয়ে দেয়, কেউ কেউ কোনো অ্যাটাচ ফাইল দেয় না, বলে আমার একটা কোনো ডিটেলস দেয় না, জাস্ট লেখে আমার লোগো প্রয়োজন, একটা অ্যাটাচ ফাইল দিয়ে বলে এটার মতো একটা মানে প্রায় এরকম হলেই হবে। তো চারজন কি 4 ধরনের কথা বলছে। এখন এই 4 জনকে যখন আমি রিকোয়েস্ট পাঠাবো, 4 জনকে কি সেম কথাই পাঠাবো না, 4 জনের জন্য কথা আলাদা আলাদা হবে। ফার্স্টের জন শুধু বলেছে যে আমার লোগো ডিজাইন প্রয়োজন, আর কিচ্ছু বলেনি। তাহলে তার ক্ষেত্রে কি হবে, আপনাকে উল্লেখ করে দিতে হবে, বলতে হবে যে আমি প্রফেশনাল ডিজাইনার, আমি তোমার কাজটা করতে পারবো, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, তোমার কাজটা করার জন্য আমার কিছু ইনফরমেশন প্রয়োজন, সাচ এজ তোমার কোম্পানি, তুমি কি কাজ করো, তোমার কোন কালারটা পছন্দের বা কালার কম্বিনেশন কি, কি কি ইনফরমেশন রাখতে চাও, তারপর ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়ালস কি কি হবে, ইটিসি আপনি এগুলো উল্লেখ করে দিলেন। আর তুমি যে অ্যামাউন্টটা দিয়েছো, আপনার যদি মনে হয় সে যে অ্যামাউন্টটা দিয়েছো এটা পারফেক্ট, তাহলে অ্যামাউন্টের কথা উল্লেখ করার প্রয়োজন নেই। আর যদি মনে হয় অ্যামাউন্টটা একটু কম হয়ে গিয়েছে আর একটু বাড়ানো উচিত, আপনি আপনার অ্যামাউন্টটা বাড়ালেন। সাপোজ সে দিল $20, আপনি বললেন এটা 20 না, তুমি আমাকে $25 দিলে আমি কাজটা খুব সুন্দরভাবে করতে পারি, কারণ তুমি যেটা বলেছো কাভার লেটার বলি আমরা এটাকে, হ্যাঁ কাভার লেটার বলি। আর কি বলে আবির একটু আবার যদি এসে যেতেন। জি ম্যাম। আবির সালা আপনারটা কি অন আছে? না ম্যাম, বুঝতে হবে, সমস্যা নেই, বলেন। এখন কি যেতে পারবেন, প্রেজেন্ট করতে পারবেন? আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আবিরেরটা যায়, আবির চলে যান। যদি আবিরেরটা আসবে কি না, ওর মাত্র একটাই, দেখি কোনো বায়ার রিকোয়েস্ট আসে কি না ওর। মোরে চলে যাই, মোর বায়ার রিকোয়েস্ট, কোনো রিকোয়েস্ট নেই। তো এই যে নো রিকোয়েস্ট ফাউন্ডের নিচে একটা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনের অল সাব ক্যাটাগরিজ একটা লেখা আছে, এটা নিচে একদম নিচে না, মানে ওইখানে যেতে হবে না, তার নিচে বাজেট লেখা, বাজেটের নিচে যদি কোনো দাঁড়ান আমি একটু স্ক্রিনশট রাখি তাহলেই বোঝাতে পারবো। ম্যাডাম আমি শেয়ার করতে পারবো। শেয়ার করতে পারবেন? রিকোয়েস্ট আছে কোনো? জি আছে। ওকে আবির একটু প্রেজেন্ট অফ করো, থ্যাংক ইউ। সালা শেয়ার করেন, সালা। ম্যাম এখানে বায়ার রিকোয়েস্টটা তো আমার ডিটেইলের উপর ডিপেন্ড করে আছে, আমি কতগুলো ডিটেইল। হ্যাঁ ম্যাডাম শেয়ার হচ্ছে? হ্যাঁ শেয়ার হয়েছে, একদম উপরে চলে যান। কয়টা আছে? আমি 10টার মতো রিকোয়েস্ট পাঠাইছিলাম আর কি, আগে আরো 2টা মিলে রিকোয়েস্ট পাঠাইছিলাম, এখন তো অ্যাকসেপ্ট বায়ার রিকোয়েস্ট করেছিলাম, এইভাবে পাঠাইছিলাম আর কি, ওরা এইভাবে রিঅ্যাক্ট করেছিল, তো আমি দেখি আপনি কি করেছেন, কি লিখেছেন একটা তো জান। ওকে আই ক্যান রিড প্লিজ ইওর ডিটেইলস, আর আই হোপ ক্যান আই ডু সামথিং, এইভাবে ইজি আর কি, পারছে। They're looking for a logo for it. Looks okay, I can do it. Please give me details. আরো ডিটেইলস লিখতে হবে, মানে আপনাকে এই যে বায়ার রিকোয়েস্ট যখন দিবেন তখন খুব সুন্দর করে তাকে লিখতে হবে থ্যাঙ্কস টু অফারিং মি সাচ এ গুড জব, এভাবে লিখে আপনি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, আই ক্যান ডু ইট প্রপারলি, আই এম এ ডিজিটাল মার্কেটার অথবা আই এম এ গ্রাফিক্স ডিজাইনার,
আই হ্যাভ লং টার্ম ট্রেনিং ফর গ্রাফিক্স ডিজাইনিং। এভাবে আপনি তাকে বুঝাইতে হবে যে আপনি এটার উপর ট্রেনিং করছেন, আপনি একটা প্র্যাকটিক্যাল কাজ করেছেন, আপনি জানেন, আপনি এটা সুন্দরভাবে করতে পারবেন। আচ্ছা ওকে, সমস্যা নেই। যে মাহবুব যেটা বলছে এটা হচ্ছে যে আপনি একদম সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তাকে আগে একটু ঘষামাজা করবেন, তাকে আগে অ্যাপ্রিসিয়েট করবেন যে হ্যাঁ আপনার কাজটা ভালো, আমি কাজটা করতে পারবো, ওকে এটা লিখেছেন আপনার নিজে রিলেটেড। এই যে এখানে দেখেন প্রেজেন্ট অফ করি, ম্যাডাম একটু তেল মারতে হবে আর কি। হ্যাঁ আগে একটু তাকে সুন্দর করে, ওইটা তো আপনি লিখলেন, লেখার পরে আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাই। কভার লেটারে আমরা কি করব? স্ক্রিন শেয়ার হয়েছে? হচ্ছে জি ম্যাম। সাপোজ আমরা কি করি যে আগে থাকতে কিছু জিনিস লিখে রাখবো, যে এক একটার জন্য আসলে এক এক রকম হবে, সবই কিন্তু কি হবে না, একই রকম হবে না। কোনোটাতে আপনি একটু বেশি ডিটেলস লিখতে হবে, যারা শুধু জাস্ট একটা জিনিস লিখে রেখেছে, কত এই ধরেন ওই যে আই নিড এ লোগো ডিজাইন, সে এইটা লিখে রাখলো। এই যে লোগো ডিজাইনের জন্য আমার এখানে দেখেন কি আছে, কোথায় গেল লোগো ডিজাইন? এই যে এখানে, যে লোগো ডিজাইনের জন্য আমি কি বলছি যে আই এম এ গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সার, হেয়ার আই অ্যাটাচ সাম অফ মাই প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল, ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল। আমি আমার বিহান্সের যে প্রোফাইলটা সেটা দিয়ে দিলাম। ইন দি জব ডিসক্রিপশন ইউ মেনশন সাম ডিটেলস, বাট ফর কমপ্লিটিং দ্য ডিজাইন আই নিড সাম মোর ডিটেলস ফর ইউর বিজনেস লাইক কোম্পানি নেম ইটিসি। তারপরে আমি এটা ডিজাইনটা কত দিনে দেবো? 2 দিনে দেবো। মেকিং এ প্রফেশনাল লোগো ডিজাইন, যে $15 ইজ ভেরি লো বাজেট, মানে ও $15 দিয়েছে, বাট যেই যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছিল আসলে লো হয়। তো আমি বলেছি যে আপনি যদি আমাকে অ্যাপয়েন্ট করেন আমার বাজেটটা আরেকটু বাড়াতে হবে, যে আমি আর আপনাকে 2-3টা অপশন, বেস্ট অপশন দিতে পারবো। 2 টাইম এডিট করব, কারেকশন কী কী ফাইল দেবো সেটা দিলাম। 100% সাপোর্ট স্যাটিসফ্যাকশন, আমি তাকে একটু ডিটেলস দিয়ে, সাথে আপনি যদি আরও কিছু মনে করেন যে হ্যাঁ আরও কিছু এখানে অ্যাড করা যাবে, যদি আরও কিছু অ্যাড করতে মনে হয় যে হ্যাঁ এখানে আমি আরও এই জিনিসগুলো অ্যাড করে দেবো, বাস আপনি সেটা দিয়ে তাকে দিয়ে দিবেন। বাট আমরা ট্রাই করব কি যে আগে এরকম কিছু কভার লেটার ডিজাইন করে, সরি ডেসক্রিপশন রেখে দেওয়ার জন্য। তো জাস্ট যখন লিখবো রিকোয়েস্ট আসবে, কারণ রিকোয়েস্টগুলো কিন্তু সাথে সাথে থাকে না, পেজ রিলোড হলে কি হয়, পেজ রিলোড হলে ওইটা চলে যাচ্ছে, পাওয়া যায় না। হ্যাঁ ওই পেজটা থাকা অবস্থায় আমি জাস্ট এখান থেকে কপি করে যতটুকু অংশ প্রয়োজন কপি করে নিয়ে যাব, সেন্ড অফারে গিয়ে ওই কপিটুকু দিব, আর বাকিটুকু যতটুকু লেখার দরকার লিখে পেস্ট করে দেব। কারণ তার কথার উপর, তার অপশনটার উপর ডিপেন্ড করে, সে যেই ডিসক্রিপশনটা দিয়েছে তার উপর ডিপেন্ড করে কী কথা অ্যাড করা লাগবে। কমন যে জিনিসগুলো আপনি সেগুলো লিখে রাখেন, যে কমন এই কথাগুলো আমার লাগবেই, কমন কথাগুলো নিয়ে আসবেন কপি করে, আর বাকিটুকু লিখে সেন্ড করে দেন। আর ট্রাই করবেন হচ্ছে সে যাতে স্যাটিসফাইড হয়, আপনার কথা শুনেই স্যাটিসফাইড হলে তখন হচ্ছে আপনি আপনাকে সে নক দিতে পারে। আর চেষ্টা করব ফার্স্টের দিকে এন্ট্রি এই রিকোয়েস্টটা করার জন্য। অনেকগুলো রিকোয়েস্ট পড়ে গিয়েছে, প্রায় 150-200 এরকম রিকোয়েস্ট পড়ে গিয়েছে। এরকমটা করলে আসলে ওরা দেখেন, ওরা ফার্স্টের দিকে বেশিগুলো দেখে, যে 10 ম্যাম বায়ার, হ্যাঁ ম্যাম বায়ারকে কি ইমোশনাল ব্ল্যাকমেল করলে বেনিফিট পাওয়া যাবে? ইমোশনাল ব্ল্যাকমেল করলে তো আপনাকে ব্যান করে দিবে ফাইবার। যে আমি না ওরকম ঘটনা বলবো, হ্যাঁ আপনি কি টাইপের ইমোশনাল ব্ল্যাকমেল করতে চান? লাইক আমি সামনে কাইতেছি করোনার জন্য হচ্ছে আমার পকেটের অবস্থা খুবই খারাপ, তো এটা আমার জন্য অনেক হেল্পফুল হবে যদি আমি এখন মানে এই টাইপের বলতে বাঙালি না কত বুদ্ধি আমাদের মাথায়। আপনি কার আপনার কাছে কিছু হেল্প দেওয়া যাবে? নিজের অ্যাকাউন্ট মারবেন, সাথে সাথে এলএডিপি কেও মারবেন, দরকার নাই বাংলাদেশকেও মারবে। হ্যাঁ
বলবে যে বাংলাদেশ থেকে, তখন তারা স্ক্রিনশট দিয়ে দিবে, এই যে দেখেন বাঙালি একজন ফাইবারের সেই কথা বলেছে। বাঙালি ফাইবার করোনা রোগী ফাইবার। আচ্ছা, freelancer.com এ গেলে দেখা যায় তো এরকম প্রায়। তাই না? আবিবের মতোই লেখা, আমি না কিন্তু ভাই। এরকম টাইপের লেখা আর কি, আপনি যা বললেন। ওকে, অনেক কথা হলো, আসেন এবার কাজে যাই। ইলাস্ট্রেটর অন করেছি, কার কার সফটওয়্যারটা নেই? আমাদের মধ্যে এমন কেউ আছে যাদের এখনো ইলাস্ট্রেটর ইনস্টল করা হয়নি? ঘুমে আমি তাকাতে পারছি না, আজকে সেই ভোর 4টা বাজে উঠছি, এখন আমার ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি ইলাস্ট্রেটরটা অন করা আছে। ইলাস্ট্রেটর এখান থেকে অন করলে এরকম একটা ভিউ আসবে। CS6 হলে ভিউটা এই জিনিসগুলো থাকবে না, বাকি সব ঠিক থাকবে। তো আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে ক্রিয়েট নিউ, অথবা Ctrl+N। এরকম একটা প্যানেল আসবে। যারা CS6 সফটওয়্যার ইউজ করছি তাদের শুধু এই অপশনটাই আসবে, এই পার্টটুকু দেখাবে না, শো করবে না। তো আমরা এতটুকু নিয়ে কাজ করি। ফার্স্টে হচ্ছে ডিটেলস, মানে নেম, কি নেম দিবেন। আপনি নাম দিয়ে রাখলেন, যে কোন একটা নাম দিলেন। ওয়াইড আর হাইট জানি যে আমি কতটুকু সাইজ নিয়ে কাজ করব, সেই সাইজটা বসাবো। ইঞ্চিতে হবে নাকি পিক্সেলে হবে আমি এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে পারবো। ওরিয়েন্টেশন জানি যে ভার্টিক্যালি আমি লম্বালম্বি, আমার পেজটা লম্বালম্বি হবে নাকি রো বরাবর হবে। এইখানে একটা এক্সট্রা আছে কি, আর্টবোর্ড নামে। এর জিনিসটা কি ফটোশপ অন করার সময় দেখেছিলাম, ফটোশপের যে পেজটা ছিল। জি ম্যাডাম, দেখেছিলাম। আর্টবোর্ড ছিল ফটোশপে না, ওখানে একটা টিক চিহ্ন দিতে হয় আর্টবোর্ডে। না, আর্টবোর্ড কোনো অপশন ছিল না ফটোশপে। এই জিনিসটা ইলাস্ট্রেটরে এক্সট্রা। কারণ কি, আপনি চাইলেই ফটোশপে শুধু একটাই সাদা পেজ, যে সাদা কালার যে পেজটা আসতো আর্টবোর্ড, ওটা শুধু একটাই নেওয়া যায়। ইলাস্ট্রেটর আপনি চাইলে অনেকগুলো নিতে পারবেন, এই জন্য আর্টবোর্ড এখানে আসে। আর্টবোর্ডের উপরে একটা হলে তো ওকে, একটার বেশি যদি হয় সেটার উপর ডিপেন্ড করেও মেজারিং আছে, আমরা একটু পরে দেখব। তো আমি ফার্স্টে একটা আর্টবোর্ড দিলাম। ব্লিড নামটা আমরা জানি, বিজনেস কার্ড করার সময় আমরা ব্লিড অপশনটা জেনে এসেছি যে চারপাশে একটা বাউন্ডারি দিয়ে। তো বিজনেস কার্ডে যখন ওই ব্লিডটা দিয়েছিলাম চারপাশে কি সমান মাপ ছিল, ডানেও 0.125, বামেও 0.125, টপে 0.125, বটমেও 0.125। এরকম মাপটা ছিল না যে সব জায়গায় 0.125। কিন্তু এক্সাম হলে যখন আমাদেরকে পেপার দেওয়া হয়, পেপারস যখন আমরা ফোল্ডিং করতাম অথবা স্কেল টেনে নিতাম, তখন কি আমরা সেম মাপ রাখি? পেপারসে সেম মাপ কিন্তু রাখি না। লেফটে কি করি, 1 ইঞ্চির মতো, অনেকে 1 ইঞ্চি রাখে, কেউ 1/2 ইঞ্চি রাখে। আবার হেডে কি করতাম, টপে হয় 1 ইঞ্চি, মানে ফোল্ডিং করি। যে একটু দেন না ভাই। সাপোজ এটা যদি আমার পেপারস হয়, যে আমি এক্সাম হলে আমাকে এই পেপারসটা দেওয়া হয়েছে, তখন আমরা পেপারটাকে অনেকে কি করতো, এইভাবে ফোল্ডিং করতো, যে ধরে এতটুকু এইভাবে ভাঁজ করে ফেলতো। ভাঁজ এরকম মাথায় ভাঁজ করতো, সাইডে ভাঁজ করতো, করে এখান থেকে লেখা শুরু করতো। আবার অনেকে স্কেল টেনে টেনে করতো, যে ভাঁজ ফোল্ডিং করলে তো এটা ভেঙে যাচ্ছে, তাই স্কেল টেনে নিত। কেউ স্কুল কলেজে পড়ে আসেননি? জি ম্যাম। হ্যাঁ, তো এই যে যখন করতেন তখন আমরা ডানে যতটুকু স্পেস রাখতাম বা ওপরে যতটুকু রাখতাম, বামেও কি সেম রাখতাম? না, নিচে না অতটুকুই রাখতাম না, একটু কম বেশি হয়ে যেত। তো ফটোশপে যখন আমরা ব্লিডটা দেই তখন কি হয়, চারপাশ থেকে বাড়ে, মানে সেম পজিশনে।
বাট আমি বললাম যে আমি ডানে বেশি রাখবো না, ডানে অল্প রাখবো, ডানে হয়তো বা 1/2 ইঞ্চি, বামে আমি 1 ইঞ্চির বেশি রাখবো। আপনি ওই জিনিসটা এখানে কি করে দিতে পারেন, সেট করে দিতে পারেন। 4টা অপশনই আছে, টপ, বটম, লেফট, রাইট। আপনি এখান থেকে ব্লিডটা অ্যাক্টিভ করে নিতে পারেন চাইলে, বাট পার্সোনালি আমি করি না। আমার প্রয়োজন হলে আমি ভিতরেই এই ডকুমেন্টের ভিতরেই কী করি, কাজ করি, ব্লিডটাকে অ্যাক্টিভ করে নিই। ওখানেও অপশন আছে। তো আমরা ব্লিডটাকে কী করব, আপনারা চাইলে এখান থেকে অ্যাক্টিভ করে নেন। সাইজটা দিয়ে নিলেই যে আর্টবোর্ড আসবে, আর্টবোর্ডের চারপাশে ব্লিড চলে আসবে। আর যদি না দিয়ে আসবে না, অ্যাডভান্স অপশনে দেখি কেউ কি আমাকে ঝাড়ি দিচ্ছেন? মনে হচ্ছে তোমার ঢেকুর আসছে বারবার। অ্যাডভান্স অনেক ভালো মানুষ। অ্যাডভান্স অপশনে কি আছে, কালার মোড CMYK, ওর হচ্ছে ডিফল্ট কালার মোড। ডিফল্ট নিয়ে নিয়েছে PPI 300, মানে হচ্ছে ওই যে আমরা রেজুলেশন নিতাম, হাইস্ট কত বলেছি 300, ও অটোমেটিক্যালি এটাকে নিয়ে নিয়েছে। চাইলে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। PPI মানে হ্যাঁ, PPI মানে হচ্ছে এখানে পয়েন্ট পার ইঞ্চ, পয়েন্ট, কারণ ইলাস্ট্রেটর ভেক্টরগ্রাফি ও হচ্ছে ডট ডট বা পয়েন্ট নিয়ে কাজ করে। আর ফটোশপে হচ্ছে PPI মানে পিক্সেল পার ইঞ্চি, ও বক্সের মতো পিক্সেল নিয়ে কাজ করে। ওকে, ইলাস্ট্রেটরে PPIও লেখে অথবা DPI ডট পার ইঞ্চিও লেখে, 3টা অপশনই লেখে। মোর সেটিংসটা একটু পরে দেখব। তাহলে এখানে এতটুকু সেটিংস করলাম, আমি ক্রিয়েট করি, একটা নতুন ডকুমেন্ট চলে আসবে। একটা ডকুমেন্ট আসলো, আমি 7/5 সাইজের একটা ডকুমেন্ট নিলাম। এটা হচ্ছে আমার টোটাল ইলাস্ট্রেটরের ইন্টারফেস। ইন্টারফেসের মধ্যে উপরে কি আছে, মেনু বার। যারা CS6 ব্যবহার করছেন তাদের মেনু বারের নিচে আসবে কন্ট্রোল বার বা কন্ট্রোল প্যানেল, বাম পাশে আছে টুলস বার অথবা টুলস প্যানেল, ডানে আছে কি আমাদের আছে কন্ট্রোল প্যানেল। CS6 যারা ব্যবহার করছেন তাদেরও থাকবে, চাইলে ওগুলোকে মিনিমাইজ করে দেওয়া যায়, এবং আমি চাইলে এটাকেও মিনিমাইজ করে দিতে পারি, রাখি কাজের সুবিধার জন্য। এখানে এই যে সাদা কালার দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলছি পাভেল? আর্টবোর্ড বলছি। এই হোয়াইট কালারটাকে আমরা আর্টবোর্ড বলছি। ফটোশপেও সেম আর্টবোর্ড ছিল। ফটোশপে কি ছিল, শুধুমাত্র এই আর্টবোর্ডটার ভিতরেই আপনি কি করতে পারছেন, কাজ করতে পারছেন। আপনি কি ব্ল্যাক কালার যে ছিল এখানে কাজ করতে পারতেন? আমরা পেরেছি? ব্ল্যাক কালারে কিন্তু কাজ করতে পারেনি, শত চেষ্টা করলে এখানে গিয়ে কোনো কিছু শেপ ক্রিয়েট করলেও সে কাজ করেনি। বাট ইলাস্ট্রেটরের সুবিধাটা কি দেখেন, একদম ছোট করে ফেললাম, জুম আউট করলাম, এই অল্টার ধরে স্ক্রলটাকে নিচের দিকে ঘুরিয়েছি, জুম আউট, যতটুকু ভিউ দেখতে পাচ্ছেন, এই যে অ্যাশ কালারের যতটুকু জায়গা, তারপরে আবার একটা ডার্ক মানে ব্ল্যাক কালারের যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন, এই টোটাল জায়গাটা হচ্ছে ওয়ার্ক স্পেস। আপনি যে কোনো জায়গায় ইচ্ছে মতো কী করতে পারবেন। আর্টবোর্ডে তো আমরা কাজ করতে পারবোই, আর্টবোর্ডে আপনি ডিজাইন করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সাদি এত লেট কেন? আমি যদি আউটপুট দুইটা নেই তাহলে মানে ওটা মানে প্রয়োজনটা কিভাবে দেখতে কেমন হবে এটা? হ্যাঁ দেখছি তো, আমরা তো এখানে আর্টবোর্ডে কাজ করতে পারছি, প্লাস আপনি চাইলে এই টোটাল ওয়ার্ক স্পেস জুড়েই কি করতে পারবেন, কাজ করতে পারবেন নির্দ্বিধায়, কেউ বাধা দিবে না, নির্দ্বিধায় আপনি এখানে কি করতে পারবেন, কাজ করতে পারবেন, কেউ বাধা দিবে না। ওকে, বাট কন্ডিশন একটা, আপনি ওয়ার্ক স্পেস পুরোটা জুড়ে কাজ করেন, আপনার ফাইনাল আউটপুটে সবাইকে কোথায় নিয়ে আসতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে এই যে সাদা যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে। তখন আপনি এটাকে কি করবেন, ছোট করে দিয়ে
এই আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসলেন, প্রত্যেকটা ওরকম সাইজ, মানে এখন তো আমি বেশি বড় বড় করে আর্ট করেছি যে সবাইকে আপনার তখন কি করতে হবে, আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে। কারণ আপনি যখন জেপিজি ইমেজ কনভার্ট করবেন, এটাকে জেপিজি ইমেজে কনভার্ট করবেন, আর্টবোর্ডের ভিতরে যারা আছে তাদের ছবি আসবে, বাকিদের ছবি আসবে না। আর যদি পিএনজি করেন তাহলে টোটাল ওয়ার্ক স্পেস জুড়ে থাকবে, যে ব্ল্যাক কালারের যতটুকু দেখা যাচ্ছে টোটাল ওয়ার্ক স্পেস জুড়ে যারা থাকবে সবারটাই আসবে পিএনজি আকারে। এটা আমরা আস্তে আস্তে কাজ করব যখন, তখন বুঝতে পারবো। এবার আসি, এখানে আমার একটা আর্টবোর্ড আছে, আপনার হয়তো বা প্রয়োজন হতে পারে একটা না 2টা আর্টবোর্ড প্রয়োজন হতে পারে, বা 4টা আর্টবোর্ড। সাপোজ আমি আপনাকে বললাম ঘুমের জন্য তো কিছুই চোখে দেখি না, ঘুমের চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মাথা উপরে যাচ্ছে, পানি দেবো। সাপোজ আমি বললাম সমস্যা হলে ম্যাম আজকে একটু তাড়াতাড়ি লিভ নেবেন, সমস্যা নাই। না সমস্যা নেই। আমি আপনাকে বললাম যে আমি এই বইটা ডিজাইন করতে চাই, যে এটা একটা বই না, এটা একটা বই না, একটা বই নিয়ে আসি। যেমন আমি বললাম যে আমি এই বইটা ডিজাইন করতে চাই, তো এই বইটা ডিজাইনের জন্য আমার এইটা আছে একটা ডিজাইন। যখন আমি পেজটা খুলছি, খোলার পর এখানে আছে একটা ডিজাইন, এরপরে আবার যখন পেজটা আবার খুলছি তখন এই পেজে একটা ডিজাইন আছে, এই পেজে একটা ডিজাইন আছে, এরকম প্রত্যেকটা পেজে যদি আলাদা আলাদা থাকে, লাস্ট পেজে ডিজাইন আছে, আবার এই লাস্ট ব্যাকেও একটা ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইন। তো এই ডিজাইনটা করতে গেলে একটা আর্টবোর্ডে কি আমরা কাজটা করতে পারবো? হ্যাঁ, আমরা একটা আর্টবোর্ডে কাজ করতে পারবো। কিভাবে? আমি মেজারমেন্ট করে করে এই যে আমার কি বলে এটাকে, ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেসে কাজগুলো করে নিলাম, আমার কাজ কমপ্লিট। এরপরে চাইলে আমি কি করতে পারি, এটা প্রিন্টে ছেড়ে দিতে পারি, কারণ প্রিন্টে যারা আছে তারা কি করবে, এটাকে পরে কনভার্ট করে নিয়ে আর্টবোর্ডে ক্রিয়েট করে তারা প্রিন্ট করবে। বাট অনেকেই আছে যে এটাকে কনভার্ট করতে পারবে না, তখন আপনাকে বলবে যে প্রত্যেকটাকে আর্টবোর্ডে সেটেল করে দেন। 2টা অপশন আছে। হ্যাঁ আশরাফুল, আমাদের ওই যে ওয়ার্কস্পেস যেটা, ওটা থেকে কোনো আর্টবোর্ডটা ঝুলে ঝুলে অনেকটা ছোট দেখা যাচ্ছে। এখন যখন আমি পিএনজি বানাবো তখন তো টোটাল ওয়ার্কস্পেসটা আসে বলবে, সেই ক্ষেত্রে কি মানে হোয়াইট বোর্ডটা কি মানে কি অনেক ছোট দেখাবে? না, হোয়াইট বোর্ড থাকবেই না পিএনজিতে, এটা শো করবে না, শুধু আপনার ডিজাইনটা থাকবে পিএনজিতে। আপনি যেটা ডিজাইন করছেন ডিজাইন থাকবে, এই কালো বোর্ড হোয়াইট বোর্ড কোনো কিছুই আসবে না। জাস্ট আমি ম্যাডাম যেখানে ডিজাইন করি জাস্ট ওইটা পিএনজি আকারে আসবে, রাইট। সেভ করার সময় যে সেভ অপশনের যে পার্টটা আছে, কোনটা কিভাবে সেভ করলে কি কেমন হবে আমরা ওইটাও দেখব, টেনশন করবেন না, পার্ট বাই পার্ট আসবে। ওকে, তো আর্টবোর্ডের ব্যাপারটা শেষ করি, যে আপনার এখন এখানে একটা আর্টবোর্ড আছে, আপনার হয়তো বা আরও বেশি আর্টবোর্ড লাগবে। তো কিভাবে করব, 2টা অপশন, ডকুমেন্ট নেওয়ার সময় একবার করা যায়, আবার এখানে একটা টুলস আছে করা যায়। আমরা ফার্স্টে ডকুমেন্টেরটা দেখি, আমি Ctrl+N দিয়ে নিউ ডকুমেন্ট নিই। ডকুমেন্ট নেওয়ার সময় এখানে বলেছিলাম মোর অপশনটা একটু পরে দেখব, এখন আমরা মোর অপশনে চলে যাই, ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে এই প্যানেলটা এসেছে, এরকম একটা প্যানেল আসবে। নেম, কি নেম দিতে চান সেটা আসবে, নাম দিলেন আপনি কিছু একটা। প্রোফাইল কাস্টম, এটা ধরার প্রয়োজন নেই, বিকজ আমরা এখানে কি করব, সাইজটা দিয়ে দেব। এখানে দেখেন নাম্বার অফ আর্টবোর্ডস, আপনার কয়টা আর্টবোর্ড প্রয়োজন। আপনি চাইলে এই যে এখানে যে আর্টবোর্ড ছিল এখানেও সেট করতে পারবেন, বাট এখানে সেট করলে এই পরের অপশনগুলো পেতেন না। মোর অপশনে আসার সাথে সাথে এই অপশনগুলো পাবো যখন একটার বেশি আর্টবোর্ড দেবো। সাপোজ আমার 7টা আর্টবোর্ড প্রয়োজন, কেউ কিছু বলবেন? আবিরের পরে কে? আশরাফুল। ওকে, আবির পিছনে গেছে।
সাপোজ আমার 7টা আর্টবোর্ড প্রয়োজন, একের বেশি যখন আমি আর্টবোর্ড সেটেল করব তখনই কি হবে, এই যে এই পরের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এই পরের অপশনগুলো কি অ্যাক্টিভ। যদি এখানে একটা থাকে তাহলে আর এই অপশনগুলো অ্যাক্টিভ থাকবে না, কারণ কি একটাই আর্টবোর্ড, ও কোনো ডিরেকশন দিবে না। আমি এখানে মনে করেন 7টা দিলাম, 7টা দেওয়ার পর ফার্স্টের এটা কি বলছে, প্রথম এটা বলছে যে আপনার যে আর্টবোর্ডগুলো আছে ওটা একটা রো মেনটেন করে যাবে, রো অনুযায়ী যাবে, যে ফার্স্টের একটা 1 নাম্বার, তারপরে হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মানে এরকম রো অনুযায়ী যাবে, এইভাবে যাবে। দ্বিতীয়টা বলছে কলাম মেনটেন করে চলবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে কলাম মেনটেন করে সে যেতে থাকবে, কলামের মতো যেতে থাকবে। আর এটা রোকে মেনটেন করে যেতে থাকবে, যে অ্যারো চিহ্নগুলো দিয়েও বোঝা যাচ্ছে। 3 নাম্বারটা বলছে এ শুধু রো বরাবর যেতে থাকবে, কোনো ভাগ হবে না। 4 নাম্বারটা কলাম বরাবর যেতে থাকবে, নিচের দিকে কোনো ভাগ হবে না। সাদিয়া কিছু বলবেন? বলেন। না, বারবার আপনি এই মিউট আনমিউট করছেন তো, এই জন্য আমি ভেবেছি কিছু বলবেন। কোথায়? এই যে একটা মানুষের মতো ছবি, এইটা এটা ওরিয়েন্টেশন মানে হচ্ছে আপনি পেজটা কি এইভাবে দেখতে চান নাকি এইভাবে দেখতে চান, এইটাকে আমরা বলি ভার্টিক্যাল আর এইটাকে বলি হরিজন্টাল। এটাকে বলছি কলাম বরাবর, এটাকে বলছি রো বরাবর। তো ওরিয়েন্টেশন যদি আপনি এইভাবে আপনার পেজটাকে রাখতে চান, এই ফার্স্টেরটা সিলেক্ট করবেন, আর যদি পেজটাকে এইভাবে রাখতে চান দ্বিতীয়টা সিলেক্ট করবেন। একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ওকে সাদিয়া, ঠিক আছে। আমি এখানে 7টা কলাম দিলাম, দেওয়ার পর এই প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখছি কে কি কাজ করছে। এটা একটু পরে দেখব। স্পেসিং, স্পেসিং হচ্ছে আপনি যে আর্টবোর্ডগুলো নিচ্ছেন, এই আর্টবোর্ডগুলো একটা থেকে আরেকটার দূরত্ব কতটুকু হবে, মানে মিডলে স্পেস কতটুকু থাকবে, একটা থেকে আরেকটার দূরত্ব কতটুকু হবে, এই আর্টবোর্ডগুলোর প্রত্যেকটার দূরত্ব কতটুকু হবে সেটা আপনি কি করে দিবেন, ডিক্লেয়ার করে দিবেন। এখান থেকে আপনি সাইজটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সাইজ কাস্টম চাইলে আপনি এখান থেকে কাস্টম সাইজ নিতে, সরি অন্য সাইজ নিতে পারেন, বাট আপনি যদি এখান থেকে সাইজ চেঞ্জ করেন যে আমার কখন কোন সাইজের ডিজাইন প্রয়োজন এখান থেকে করে দিই, তাহলে এটা কাস্টম হয়ে যাবে। ইঞ্চি জানি এখান থেকে ইঞ্চি লাগবে নাকি পিক্সেল লাগবে, কোনটা প্রয়োজন করতে পারি। ওরিয়েন্টেশন এই যে বুঝলাম যে একটা হচ্ছে আপনার কলাম বরাবর অথবা রো বরাবর। ব্লিড কিছুক্ষণ আগে দেখে এসেছি, তখন বলে এসেছিলাম যে এখানে তো ডিফল্ট দেওয়া আছে, বাট আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। কিভাবে? মোর অপশনে গিয়ে এখানে আসার পর কালার মোড CMYK আছে, আপনি চাইলে এটাকে RGBতে কনভার্ট করতে পারবেন। রাস্টার ইফেক্ট মানে আপনার রেজুলেশনটা কত দিতে চান, 300-এর চেয়েও কম আছে, 150 অথবা 72 দিতে পারি। প্রিভিউ মোড ডিফল্ট আছে, আপনি অন্য কোনো মোড যদি চান দিতে পারি। রাখলাম, রেখে এই জিনিসগুলোর মধ্যে কি কারো কোনো প্রবলেম? ম্যাডাম কালার কি সবসময় সেম ওয়াইকেই হবে নাকি RGBতেও করা যাবে? RGBতেও করতে পারবেন, আপনি যদি এখান থেকে চেঞ্জ নাও করেন ডকুমেন্টের ভিতরে গিয়েও করতে পারবেন। আমরা CMYK কেন রাখি? প্রিন্টিং এর জন্য ম্যাডাম। হ্যাঁ, যদি আপনার কাজটা প্রিন্ট সেকশনে প্রিন্ট মিডিয়ার জন্য হয় আপনি CMYK দিবেন, আর যদি ডিজিটাল মিডিয়ার জন্য হয় তাহলে আমরা RGBতে করব। CMYK রাখলেও কোনো প্রবলেম নেই, ডিজিটালের জন্য CMYK রাখলেও কোনো সমস্যা হবে না,
কারণ ওখানেও আপনি RGB কালার মোডটা অ্যাক্টিভ করতে পারবেন। ম্যাম নাম্বার অফ আর্টবোর্ড 7 এর পরে যে লট আইছে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এখানে, তাহলে আর কারো কোনো প্রবলেম নেই। এবার আসি, আমি এই যে নাম্বার অফ আর্টবোর্ড 7টা ধরে নিলাম, আমার 7টা আর্টবোর্ড প্রয়োজন, যে আমি এই ডিজাইনটা এইটা করব, এটার জন্য আমার টোটাল 7টা পেজ আছে, 7 ধরনের ডিজাইন আর্টবোর্ড আমার 7টা প্রয়োজন। আমি সাইজের প্রয়োজন হলে এখানে দিলাম, এটা ছিল কত, ওয়াইড ছিল 6 আর হাইট ছিল 8.5। এই সাইজে আমরা এই ডায়েরিটা প্রিন্ট করেছিলাম বা কাজ করেছি। আমি সাইজটা দিয়ে, এখন আমার আর্টবোর্ড কয়টা প্রয়োজন, 7টা। আর্টবোর্ড একটার বেশি যখনই হয়েছে তখনই সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে গেল। ফার্স্টের এটা কি বলছে, আমি ফার্স্টেরটা সিলেক্ট করি, দেখেন এই প্রথম দুইটা সিলেক্ট করার সাথে সাথে এখানে রো অ্যাক্টিভ হয়ে যাবে, পরের দুইটার জন্য অ্যাক্টিভ হবে না। আর এইটা হচ্ছে ডিরেক্টলি আপনি যদি রাইট টু লেফটে কনভার্ট করতে চান লেআউট, তাহলে এটা কাজ করে। এটা আমরা ধরবো না, আমরা এখানে কাজ করি। ফার্স্টে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে কলাম চলে এসেছে, মানে আমরা বইটা যখন খুলি, সাপোজ এটা একটা বই, ফার্স্টে আমরা কি পেজ দেখি, ফ্রন্ট পেজ। এরপরে যখন এইটাকে খুলি তখন কি আসে, 2 নাম্বার আর 3 নাম্বার পেজ আসে। দেখছি সবাই, বুঝতে পারছি নাকি বড় করে দেখাতে হবে? দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ। পেজটাকে যখন আমি খুলছি তখন এটা 2 নাম্বার আর এটা হচ্ছে 3 নাম্বার পেজ। সেম পজিশনে আমি যখন এটা আবার খুলছি তখন এটা কি 4 নাম্বার 5 নাম্বার পেজ। এরকম অপশনে এসে আমি লাস্ট পেজে আসলাম, তো লাস্ট পেজটাকে যদি আমি এইভাবে ধরি তাহলে তখন কি হচ্ছে, এটা লাস্ট পেজ আর এটা কি ফার্স্ট পেজ। মানে সাপোজ আমি ধরে নিলাম এটা হচ্ছে 7 নাম্বার পেজ, তাহলে 7 আর 1 একই লাইনে আসবে। আমি যদি এইভাবে কোনো বইকে ডিজাইন করি, ইনডিজাইনে গেলে এই মেজারমেন্টগুলো খুব কাজে লাগে। তো ও বলছে আপনি কত কলামে রাখতে চান, আমার এটাকে আমি 2 কলামে রেখে করেছি, যে এইভাবে যাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমি এইভাবে রেখে ডিজাইনটা করেছি। তো আমি এখানে ধরেন দিলাম 2 কলাম। আপনি কলাম বাড়াতে কমাতে পারেন, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এই যে একটা বেশি কম দিয়ে আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি, বেসিক ধারণাটা দিচ্ছি, বাসায় এগুলো ট্রাই করবেন যে কখন কোনটা দিলে কি কাজ করে। এই প্রথমটা বলেছে যে সে রো বরাবর সবাইকে সেটেল করবে, মানে ফার্স্টে 1 নাম্বার রাখবে, তারপরে 2 নাম্বার, আবার নিচে আসবে 3 নাম্বার 4 নাম্বার, সবাই কি রো বরাবর থাকবে। এটাতে ক্লিক করি, ক্রিয়েট ডকুমেন্ট চলে যাই, রো বরাবর আছে দেখেন প্রত্যেকটা, এই যে এইভাবে 1 2 3 4 5 6 7 প্রত্যেকটা এইদিকে গিয়েছে। এটা কিন্তু এইভাবে হয়নি 1 2 3 4 5 6 7 এইভাবে না, কারণ আমি ওখানে বলেই এসেছি সে কয়টা কলামে হবে, 2টা কলামে হবে, মানে 1 2 3 4 এইভাবে হবে। কন্ট্রোল এন, পরেরটা দেখি কি হয়। মোর অপশনে চলে যাই, সেম 7টা থাকলো, আমি এখন দ্বিতীয়টা সিলেক্ট করলাম। ও কি করেছে, ও সবাইকে রো বরাবর নিয়ে যাবে, বাট কলামের ভিত্তিতে থাকবে, মানে এখন আসবে 1 2 3 4 5 6 এভাবে। ক্রিয়েট ডকুমেন্ট, সরি ওখানে এই মনে হয় 2 3টা হয়ে গিয়েছিল। কন্ট্রোল এন, হ্যাঁ এই যে দেখেন রো 3টা হয়ে গিয়েছে, সেই কারণে 3টা রোতে সে শো করছিল। আমি 2টা করে দিলাম, দ্বিতীয়টা সিলেক্ট, ওকে ক্রিয়েট ডকুমেন্ট। এবার দেখেন এই যে এখন সে কি করেছে, সবাইকে রো বরাবর নিয়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7, মানে প্রত্যেকটা বইয়ের পাতা, এটা 1 নাম্বার পাতা হলে এটা 2 নাম্বার পাতা, 3 নাম্বার 4 নাম্বার 5 6 7।
মোর অপশনে আবার চলে যাই, এটাকে দেখাই 7টা কলাম কি হবে, প্রত্যেকটা একটার পর পর আসতে থাকবে। পরেরটা কি বলছে, এটা ক্রিয়েট ডকুমেন্ট, প্রত্যেকটা এই যে নিচের কলাম বরাবর থাকবে। তাহলে 4টার মধ্যে ডিফারেন্স কি, এগুলো সব যাচ্ছিল, আমি যদি অ্যারো চিহ্ন দিয়ে দেখাই, এই সবগুলো যাচ্ছে এই যে এইরকমটা বরাবর, সব এই দিকে থাকছে। যে এটা যদি 1 হয় এটা 2, পরেরটা আবার এইদিকে, এটা যদি 3 হয় এটা 4, এটা যদি 5 হয় এটা 6, এটা যদি 7 হয় এইদিকে আবার 8 নাম্বারটা আসবে। দ্বিতীয়টা কি বলছে, দ্বিতীয়টা যাচ্ছে হচ্ছে এইভাবে, দ্বিতীয়টা যাচ্ছে এইভাবে, এটা যদি 1 হয় এটা কি 2, এটা যদি 3 হয় এটা হচ্ছে 4, 5 6 এটা হচ্ছে 7। কি সাদিয়া, সাদিয়া একটু লাউডলি বলতে হবে প্লিজ। এই অ্যারো চিহ্ন, আপনি অ্যারো চিহ্ন নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। আমরা দেখবো এই অ্যারো চিহ্ন কোথা থেকে আসে, কিভাবে আসে। যখন আমরা রোটেট টুল নিয়ে কাজ করব, সাপোজ একটা ঘড়ি ডিজাইন করব, কিভাবে এই অ্যারো চিহ্ন কিভাবে আনে সব দেখবো, টেনশনের প্রয়োজন নেই। আপনি জাস্ট এখন আর্টবোর্ডের কাহিনীটা বুঝেন, ওকে? প্রত্যেকটা ধাপে ধাপে আসবে। আমি অ্যারো চিহ্ন স্ট্রোক থেকে নিয়ে আসছি। তাহলে এটা যাচ্ছে এইদিকে, আর পরেরটা আসছে কি উপর থেকে নিচে। এখন আপনি যে কাজ করছেন কাজের উপর ডিপেন্ড করে যে আপনার আর্টবোর্ডটা কতটুকু হলে কিভাবে হলে সুবিধা, আপনি সেই অনুযায়ী কাজ করবেন। আর্টবোর্ডের মধ্যে কারো কোনো প্রবলেম? ম্যাডাম আমরা যখন কোনো কিছু ডকুমেন্ট প্রিন্টিং এ দিব তখন কি তারা কিভাবে প্রিন্ট করবে তার উপরে কি ডিপেন্ড করবে আমরা ডিজাইন করব, নাকি আমরা ডিজাইন করে ওদেরকে বলে দিব যে তোমরা এইভাবে লেআউট করো? শুনেন, যেমন আপনি সাপোজ ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য কাজ করছেন, মানে ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের জন্য কাজ করছেন, ওদের প্রিন্ট হাউস তো আরও অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স। বাংলাদেশেরও আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তারা এখন ডিজাইনার রাখে, বেতন দিয়ে ডিজাইনার রাখছে। তো আপনি যখন কাজটা করছেন আপনি জাস্ট একটু ডিরেকশনটা দেখিয়ে দিতে হবে। এই যে আমি যেমন তীর চিহ্ন দিয়ে ডিরেকশন দেখিয়ে দিয়েছি, আমরা যখন এই কাজগুলো করি জাস্ট বলে দিই এটা হচ্ছে ফ্রন্ট পেজ বা এটা 1 নাম্বার, মানে ডিরেকশনটা সাজিয়ে দিয়ে যে 1 আর 7 একই সাথে দেখা দেয়, 2 3 এইভাবে ডিরেকশনটা আপনি দেখিয়ে দিবেন। আর আর্টবোর্ড যদি আপনি নাও করেন, আমি যখন এই ডিজাইনটা করেছি তখন একটা আর্টবোর্ড, এরকম ছোট্ট একটা আর্টবোর্ড নিয়েছি, আমি আর্টবোর্ডেও কাজ করিনি, আমি করেছি ওয়ার্ক স্পেসে। এই যে ওয়ার্ক স্পেস দেখা যাচ্ছে এইখানে কাজ করেছি। শুধু এইভাবে রেক্টেঙ্গেল টুল আছে, রেক্টেঙ্গেল কত হোয়াইট ছিল 6 আর হাইট কত ছিল 8.5। জহিরুল এত লেট কেন? আচ্ছা ঠিক আছে, আমি যে এরকম একটা যে এটার ভিতরে আমার সব ডিজাইন হবে, টোটাল ডিজাইনটা এটার এই পেজে হবে। আমি এরকম একটা জাস্ট রেক্টেঙ্গেল নিয়েছি, এটাকে কয়টার পেজ লাগবে আমার 7টা, কপি করে আমি 7টা করে নিয়েছি, 7টা পেজ করে শুধু ডিজাইন করেছি এখানে, আর কোনো কাজই করিনি। এখানে জাস্ট ডিজাইনগুলো যার যেখানে ডিজাইন হবে এই ডিজাইনগুলো করে প্রিন্টের জন্য প্রিন্ট রেডি করেছি, করে দিয়ে দিয়েছি যে এই সবগুলো কার্ড
এটা 1 নাম্বার পেজ, 2, 3, 4 সবার নাম উল্লেখ করে দিয়েছি। কোন পেজ কোথায় যাবে, ভিতরে থাকবে নাকি বাইরে, এই জিনিসগুলো একটু নিচে লিখে দিয়ে আমি দিয়ে দিয়েছি। তারা ওইভাবেই দেখেই বুঝে গিয়েছে, ও আচ্ছা এটা এখানে প্রিন্ট হবে, এটা এখানে যাবে, করে নেয়। বাট কিছু কিছু প্রিন্টে গেলে তারা বুঝে না, অনেকেই জানে না যে এটা কীভাবে কাজ করতে হবে, তখন আপনাকে আর্টবোর্ডে নিয়ে করতে হবে। এটা যখন যাবে সে জাস্ট কী করবে, যেমন এখানেই আমি তো ফার্স্টে আর্টবোর্ড নিয়ে নিলাম, প্রথমেই আর্টবোর্ড নিয়ে নিয়েছি। আমি চাইলে কি করতে পারি, এখনও আর্টবোর্ড নিতে পারি। কিভাবে, একদম নিচে থেকে এসে দেখেন এই যে গ্রাফের পরে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে একটা চিহ্ন, এটা হচ্ছে আর্টবোর্ডের টুলস। মনে করি আমি ভুলে যখন ডকুমেন্টটা ক্রিয়েট করেছি আর্টবোর্ডটা নিতে ভুলে গিয়েছি, যে আমার আরও 2টা বা 3টা আর্টবোর্ড, অথবা যে সাইজটা নিয়েছি সাইজটা আমার এখন বাড়াতে হবে বা কমাতে হবে, হতে পারে না এরকম। যে আমি এখন যে সাইজটা নিয়েছি এই সাইজটা আমার বাড়াতে হবে আর্টবোর্ডের, অথবা কমাতে হবে। তো এখন তো আমার ব্যাকে যাওয়ার অপশন নেই, আমি কি আবার নতুন করে ডকুমেন্টস নিব? অলরেডি আমি সব কাজ করে ফেলেছি, আমার কাজ কমপ্লিট, কিন্তু আর্টবোর্ডটা আমার ছোট হয়ে গেছে। এখন ইমেজটা কি করা যায়, আমার আর্টবোর্ড বাড়াতে হবে। তখন এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে আর্টবোর্ডের সিলেকশন চলে আসবে। চলে আসলে এই যে ডানে কন্ট্রোল প্যানেলে আসেন, ডাব্লিউ মানে হোয়াইট, হাইট এইচ মানে হাইট, আপনি এখানে হোয়াইট সাপোজ 7 আছে, আপনি এখানে 9 করে দিলেন, ইন্টারে প্রেস করেন, এই যেটা দেখেন বেড়ে গিয়েছে। হাইট আছে 5, আপনি সাপোজ এখানে করে দিলেন 12, ইন্টারে প্রেস করেন, এই যে দেখেন এটা বেড়ে গিয়েছে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি? এটা তো আমি হাইট ওয়াইট যে একটা আউটপুট আছে ওর জন্য বাড়ালাম বা কমালাম। এখন মনে করেন আমি যে এই যে পেজগুলো নিয়েছি এই পেজগুলোর জন্য আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। আমি আবার আর্টবোর্ডে ক্লিক করি, একটা আর্টবোর্ড আছে, আমি এখানে যাই, যাওয়ার পর এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে এই অপশনটা চলে আসবে। এটা কত? এই যে 2 নাম্বার আর্টবোর্ড, এটার নিচে কিন্তু আর্টবোর্ড চলে আসছে। আবার আমি এটাতে সিলেক্ট করি, সেম সাইজের আর্টবোর্ড পিছনে আসতে থাকবে। দেখেন 3 নাম্বার আর্টবোর্ড, এই যে দেখেন এখানে আর্টবোর্ড চলে আসছে পিছনে, কিন্তু এদের পিছনে কিন্তু আমি কিছুই নেইনি, নিয়েছিলাম সেম প্রসেসে। সাপোজ এখানে 2টা আর্টবোর্ড, আমি যদি আবার কি করি আর্টবোর্ডে চলে যাই, এই প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদাভাবে কি করতে পারবো, আর্টবোর্ড নিয়ে নিতে পারবো। এটা হচ্ছে ডকুমেন্টে থাকা অবস্থায় আপনি কিভাবে আর্টবোর্ড অ্যাড করবেন অথবা ডিলিট করবেন। তো এইভাবে তো আপনি নিলেন, নেওয়ার পর মনে হলো যে আমার এই আর্টবোর্ডটা কি করা প্রয়োজন, ডিলিট করা প্রয়োজন, এটাকে সিলেক্ট করেন, ডিলিট করেন, শেষ। এই আর্টবোর্ড লেখাটার উপরে আসবেন, মাউসে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে, কিবোর্ড থেকে ডিলিট করে দেন। সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট, অথবা এই যে এখানে এসেও আপনি ডিলিট করতে পারেন। এখান থেকে নাম চেঞ্জ করা যাবে, তারপরে হচ্ছে এখান থেকে আপনি নতুন আর্টবোর্ড অ্যাড করতে পারবেন, সাইজ এখান থেকে দিতে পারবো। এটাকে হরিজন্টালি না, আমি ভার্টিক্যালি আছে, এটাকে হরিজন্টালি করতে পারবো। সব অপশন এখান থেকে আমরা সেট করে নিতে পারবো। কি নিগার সুলতানা, বুঝছেছি? বুঝতে পারছি। একটু মাথার উপর দিয়ে যাচ্ছে না ম্যাডাম, মাথার উপর দিয়ে যাচ্ছে না, বরং ফটোশপের চেয়ে ইলাস্ট্রেটর অনেক বেশি ফ্লেক্সিবল, কাজের স্বাধীনতা আছে, আরো অনেক ফ্লেক্সিবল হবে। কাজ শিখতে শিখতে দেখবেন ফটোশপের মধ্যে তো যে পা 2 পা বেঁধে হাত দিয়ে সাঁতার কাটো এরকম আর না, ওখানে অসুবিধা আছে। আচ্ছা আমরা একটু প্রেজেন্টে নিয়ে আসি, অলরেডি অনেকেই আছেন, কখন কে হারিয়ে যান, কি বলেন? জি ম্যাম। ম্যাম আমার ইলাস্ট্রেটর ইন্টারফেসটা উল্টাপাল্টা মাঝে মাঝে একটু ইন্টারফেস, তাহলে আপনি
উইন্ডোতে গিয়ে তারপরে হচ্ছে ওয়ার্ক স্পেসে যান, এজেন্সিয়াল করে দেখেন ঠিক হয় কিনা। না না ঠিক হয়নি ম্যাম। আপনি কোন ভার্সন ইউজ করছেন এটা বলুন। আমারটা 18। 19 আমার কাছে 18 আছে, ফটোশপ আমার 19, ইলাস্ট্রেটর 18। আসলে এটা ডিপেন্ডস অন কাজের উপর। আমি চাইলে আমরা কি করতে পারি, আপডেট করে নিতে পারি, বাট আপাতত করতে চাচ্ছি না, পরে করে নেব। মানে বোর্ড সিলেকশন কোনটা সিলেক্ট করব, আর্টের সিলেক্ট করব নাকি ওয়েব মোবাইল এগুলো? বুঝিনি কে কোশ্চেন করেছেন? আশরাফুল। হ্যাঁ আশরাফুল কি? আমি যে বোর্ড যে সিলেক্ট করব ম্যাডাম, নিউ যে একটা নেব, ফাইল নেব, ওখানে বোর্ড কোনটা সিলেক্ট করব? আর্ট বোর্ডের জন্য কোন বোর্ড ঠিক বুঝতে পারলাম না। নিউ ডকুমেন্টস এখানে গেলে ম্যাডাম ওই যে রিসেন্ট, সেভড, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, ভিডিও, আর্ট না রিসেন্ট, সেন্ড। আচ্ছা একটু পরে দেখি, হ্যাঁ মাথা ঘুরছে। জি ম্যাম। একটু আমাকে 10টা মিনিট সময় দেন, প্রেজেন্টটা দিয়ে আসি। আয়ুব গতকালকে ক্লাস করেছেন? আয়ুব কোথায়? এ আবার কোথায় গেল? সাদিয়া, সাদিয়া হ্যাঁ বলছি, এখানে আপনার মোটামুটি 4টা কালার আছে। একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা সবুজ, আর একটা হচ্ছে স্কাই ব্লু, আর একটা হচ্ছে ফুল ব্লু। সাদিয়া এখন ডাকাটাকি করছি, এখন কোনো কথা নেই। আমি আজকেও সবার প্রেজেন্ট দিচ্ছি, একদিন 2 দিন 3 দিনের দিন কিন্তু আমি আর দেখব না। আমি আপনাদেরকে সময় দিলাম শনিবার পর্যন্ত। যাদের মোবাইলে সমস্যা, ক্যামেরা প্রবলেম, তারপরে হচ্ছে অনেকে অজুহাত দেখাচ্ছে যে আমি তো পিসি থেকে ওয়েব ক্যামের মাধ্যমে ক্লাস করছি, আমার ওয়েব ক্যাম নেই, আমার হয় না। এখনকার যুগে কারো স্মার্টফোন নেই, বাসায় কারো স্মার্টফোন নেই, এটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না। আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যার স্মার্টফোন নেই? আমি আছি ম্যাম, রাজু আহমেদ। আপনার চেহারাটা দেখি। ওই যে ভিডিও দিব ম্যাম, ল্যাপটপ নিয়ে বসে আছি। ল্যাপটপে তো এই ভিডিও কলের কোনো সমস্যা হয় না আমার জানা মতে। না ম্যাম সমস্যা নাই, আপনি তো বলেন কার ফোন নাই, ওই জন্য আমি বললাম যে আমার নাই। ঠিক আছে, আমি এই সপ্তাহ সময় আগামী শনিবার থেকে একদম স্ট্রিক্ট হয়ে যাব যে অ্যাটলিস্ট ক্লাস শুরু হয়েছে, যে আমরা লাইভে নেই, যারা লাইভে থাকবে না তাদেরকে আমি প্রেজেন্ট দেব না। আবিরকে বলার সাথে সাথে আবির আবার চলে এসেছে। ওকে অথবা যাদের ওয়েবক্যাম নেই চাইলে কিন্তু এখনো কিনে ফেলতে পারে, সময় আছে। না না, এখন ওয়েবক্যামের যে প্রাইস, ও মাই গড! আমার এই লজিটেক আরও 3 বছর আগে কিনা, তখন আমি কিনেছি এইটা 3300 টাকা দিয়ে। এখন এটার প্রাইস কত জানেন? এটার প্রাইস এখন 6800 কত টাকা জানেন? মানে প্রায় 7000 টাকা। ম্যাম তাও তো কম আছে। আমি একটা কিনে দিয়েছিলাম, এর মার্কেট প্রাইস ছিল 1700, এটা 6000 এর নিচে না। হ্যাঁ নরমাল চায়না ওয়েবক্যামগুলো, ওই যে যেগুলো নাকি মানে ওই ভাইয়া বললো যে আমরা একবার হয়ে আছে এলিফ্যান্ট রোডে ওনাদের মাল্টিপ্লেনে দোকান, ভাইয়া বললো যে যে ওয়েবক্যাম আমরা 200-250 টাকা বিক্রি করেছি সেটাই এখন 3-3500 টাকা বিক্রি হচ্ছে। তাহলে দেখেন, কারণ এখন সব আমাদের কি অনলাইনে ক্লাস হচ্ছে, এরপরে আপনার মানে সবই অনলাইনে, যে ফেসবুকে ঢুকলে দেখা যায় শুধু এই সমাবেশ সেই সমাবেশ কথা বলছে, সব অনলাইন লাইভে ওয়েবক্যাম ইউজ করছে। তাহলে এটার দাম বাড়বে না? ফারজানা মিশু ওকে, রুনা মোবাইল নাই, নয়নচন্দ্র সিং টাকা নাই। আপনাকে আমি ওয়েবক্যাম কিনতে বলেছি মোবাইলে জাস্ট আপনি লিংকে ঢুকে গুগল মিটে একটা এই সফটওয়্যার ইনস্টল করে নেবেন,
গুগল মিট সফটওয়্যারটা ইনস্টল করে বাটন মোবাইল মাইক দিয়ে একদম বস্তা বানায় ফেলবো। আপনি হোয়াটসঅ্যাপে ঢুকেন কিভাবে? বাটন মোবাইল দিয়ে। আমাকে কি বোকা ভেবেছেন? শারমিন রহমান রুনা, বেলাল হাওলাদার, আমাকে তো জবাবদিহি করতে হয়, বুঝেন না কেন? যে আপনার এতগুলো স্টুডেন্ট, কই কাউকে তো দেখি না, কারা আছে স্টুডেন্ট? আসলে কি স্টুডেন্ট নাকি এরা পিছনে অন্য কেউ প্রক্সি দিচ্ছে যে ছোট ভাইয়ের ক্লাস বড় ভাই বসে বসে ক্লাস করছে, যে বড় বোনের ক্লাস ছোট বোন বসে আছে লিখছে? আচ্ছা ও তো ম্যাডাম ভালো, কেউ না কেউ তো শিখতেছে। না, এটা আসলে আইসিটিতে যায়, এই ভিডিওগুলো আইসিটিতে যাচ্ছে, তারা এই প্রত্যেকটা স্টুডেন্টকে দেখে যে হ্যাঁ উনি আছে লাইভে ক্লাস করছে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার আরও অনেক ইস্যু থাকে। আবির ওকে, বাবু দেওয়া হয়েছে, দিদারুল, আশরাফুর, পাভেল রহমান, সালাউদ্দিন, লিমা সকালে ক্লাস করেছে, আকাশ চন্দ্র দাস। ম্যাম এগুলা তো তারিখ উঠতেছে, প্রেজেন্ট লেখা উঠতেছে না তো। আপনাদের সাথে বকবক করতে করতে দেখেছেন, প্রেজেন্টই আমি কপি করিনি। সাদিয়া আছে, জহিরুল আছে, ফারজানা মিশু, রুনা। ইয়েস মিস। আবির, আপনি কি বেলাল হাওলাদারের সাথে কথা বলেছিলেন? না ম্যাম, আমি মুফতির সাথে কথা বলেছিলাম। বেলাল ভাই তো অনেকগুলো ক্লাস আর নাই, না, মেবি করবেন না। ফার্স্টের দিকে কয়েকটা ক্লাস করেছে, পরে তো আর কোনো ক্লাস না, করেনি। তা অনেকদিন পরে এসে করেছিল যতটুকু মনে আছে। দিদারুল ওকে, আশরাফুর ওকে, পাভেল রহমান, রায়হান, আকাশ চন্দ্র দাস ওকে আছে? আকাশ চন্দ্র দাস ও তো ক্লাসে এসেছিল। আচ্ছা, পরে দেখে ওটা দিতে হবে। নিগার সুলতানা, আয়ুব। আচ্ছা ম্যাডাম। 53 ব্যাচের আহসান হাবিব। জি আছি। 53 ব্যাচের কেউ আছেন? আহসান হাবিব ছাড়া আর কেউ আছে 53 ব্যাচের? নয়ন, তোমার প্রেজেন্ট তো আমার দিতে ইচ্ছা করছে না। নয়ন, নেক্সট ক্লাস থেকে যদি আপনাকে আমি লাইভে না দেখি, প্রেজেন্ট অফ। 53 ব্যাচের আর কেউ? ব্যাচের কেউ আছেন? সাইমা নুসরাত অনন্যা, মেয়েটা আজকে ক্লাস করলো না। শিবলি জামান, এসকে তাকিব, এমডি সজল, वन बैचेर মাহবুব, আজমান আরিফিন, রাজু আহমেদ। জি ম্যাম। ম্যাম আমি দুইটা ক্লাস করতে পারিনি, গত দুইটা ক্লাস। একটা ভিডিওটা কি ড্রাইভ পরীক্ষা ছিল, যার কারণে আসতে পারিনি, আসতে আসতে টাইম ওভার হয়ে গেছিল পরীক্ষা শেষ করে। ড্রাইভে দেওয়া আছে, সমস্যা নেই, ওখান থেকে নিয়ে কই ড্রাইভে তো পাইলাম না ম্যাম। কোন ড্রাইভে ঢুকেছেন? আগেরটাতে গেলে পাবেন না, নতুন একটা ড্রাইভ দিয়েছি, এই যে এখানে চ্যাট বক্সে দেখেন, এটাতেই আছে। এই যে ওকে ম্যাম। এখানে একদম সব 51, 52, 53, 54 চারটা ব্যাচের ক্লাসই পেয়ে যাবেন, এখান থেকে করে নিন। ডাউনলোড প্রথম থেকে আছে ম্যাম সবগুলো ভিডিও থেকে শুরু করে সব ভিডিও আছে। আর এই ড্রাইভ, এই শেয়ার ড্রাইভটা আমাকে দিয়েছে আমাদের সাইফুল। সাইফুল কই? সাইফুলকে অনেক অনেক ধন্যবাদ, ও আমাকে ড্রাইভটা শেয়ার করেছে।
এখানে 1 টেরাবাইট পর্যন্ত হচ্ছে স্টোর করা যায়। আমি ভিডিওগুলো রাখছি আপনাদের জন্য, আপনাদের ক্লাস শেষ হওয়ার পর আবার এগুলো সব ডিলিট করে দেবো। ওকে, আশরাফুর কোশ্চেন। ম্যাডাম নতুন ডকুমেন্ট নেওয়ার সময় কন্ট্রোল এন, এরপরে ম্যাডাম সিলেকশন করব না সাইজ। ওয়েট, আশরাফুর কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, নতুন ডকুমেন্ট নেওয়ার পর আপনার এখানে তো রিসেন্টলি ম্যাডাম সেভ আছে, আপনি যেগুলো আগে কাজ করছেন ওইগুলো আছে। আমার তো রিসেন্টলি কোনো কিছু আমি এখন পর্যন্ত কাজ করিনি, তো ম্যাডাম ওইখানে আমার মোবাইলে বা ওয়েবসাইটে এগুলোই আসছে। মানে এর মধ্যে কোনটা সিলেক্ট করব, বা হাইট আর ওয়েটে ম্যাডাম কত দিব পিক্সেল আর কি ওইটা? এটার কথা বলছেন? এটা তো আপনার এখন শো করবে না, কারণ হচ্ছে আমি এই জিনিসগুলো আগে কাজ করে এসেছি। জি ম্যাম, এগুলোই বলতেছি, আপনি যেগুলো কাজ করছেন এর জন্য আপনি শো করতেছে। আমি তো এখন কাজ করিনি, আমি কি দিব আর কি এখানে? আমরা এখন হাইট আর হ্যাঁ, আমরা এখন শিখবো। শেখার জন্য ওয়াইড হবে 7 আর হাইট হবে 5। এটা একদম ফার্স্ট ফটোশপের ক্লাসে বলে এসেছিলাম। আমরা এটা দিয়ে শিখবো, বাট ডিপেন্ডস অন আপনি কি বানাবেন, কি ক্রিয়েট করবেন, কি বানাতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন এই ডায়েরিটার যতটুকু সাইজ, এই ডায়েরিটার কিন্তু সেম সাইজ না। এটা হাইটে অনেক বড়, নিচেরটা থেকে উপরেরটার হাইট অনেক বড়, বাট ওয়াইড আবার ছোট। সেম এজ এটা কিন্তু আরো ছোট। এটা যদি আমি দেখি, এটা আরো ছোট। এই যে দেখেন, তিনটার মধ্যে তিনটার ডিফারেন্স আলাদা। এটার ওয়াইড হচ্ছে এটার সমান, বাট হাইট আবার অনেক ছোট। তো আমরা তখন ওই মেজারমেন্টটা জেনে সেই অনুযায়ী এখানে ওয়াইড আর হাইট ফটোশপে যেমন নিতাম, ইলাস্ট্রেটরে নেব। আর আপনি এখানে যখন যেটা নিচ্ছেন তখন সেটা রিসেন্টে অ্যাড হতে থাকবে। মানে ফটোশপের মতো আছে। হ্যাঁ, সেম কাজ করব আমরা এখন। ঠিক আছে ম্যাডাম, আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, ওই ছবিটা কি দিয়ে ড্র করছে? আবার হোয়াটসঅ্যাপ। ওকে ম্যাডাম আমার আর্টবোর্ড চাই। ম্যাডাম পরে দেখলেও হবে, হ্যাঁ পরে দেখলেও হবে। আচ্ছা, সমস্যা নেই। আরেকজন কি বললেন? আরেকজন সালা। ম্যাডাম আমার আর্টবোর্ড পাচ্ছি না, মানে ইয়া করলাম তো আর্টবোর্ডটা আমার চলে গেছে। আর্টবোর্ড চলে গিয়েছে? কোথায় চলে? ম্যাডাম আমার প্রেজেন্টে হইছে কিনা? কারেন্ট চলে গেছিল, হ্যাঁ, আমি এখন মোবাইলে ডাটা নিতে পারবো। প্রেজেন্ট হয়েছে, প্রেজেন্ট হয়েছে, সমস্যা নেই। প্রেজেন্টের সময় শুধু কারেন্ট চলে যায়, তাই শনিবার থেকে আমি না ম্যাডাম, সত্যি কারেন্ট চলে গেছে, যার কারণে আমি আবার মোবাইলে ডাটা নিয়ে হটস্পট করে এখন আবার শনিবার থেকে আমি কিন্তু একদম স্ট্রিক্টলি, যে এখন হাসি হাসি মুখ করে বলছি সবাই। যে 52 ব্যাচের একজন আছে রাসেল, সে তার হচ্ছে প্রেজেন্ট দেওয়ার সময় হলে, যেদিন থেকে শুনেছে যে লাইভে আসতে হবে, প্রেজেন্ট দেওয়ার সময় হলে সে আর থাকে না। ম্যাডাম দেখাইতে তো সমস্যা নেই, আমরা তো দেখাইতে চাই। না ম্যাম দিদারের প্রেজেন্ট হয়েছিল ম্যাম, উনি আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, দিদারুলের প্রেজেন্ট হয়েছে। আচ্ছা ম্যাম, দিদারুলের প্রেজেন্টও হয়ে গিয়েছে। আপনাকে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং আবির কি ডিজিটাল মার্কেটিং এর ভিডিও দিয়ে দিয়েছি। হ্যাঁ, পেয়েছি। ওটা আমি করে রাখছি, সময় সুযোগ হলে দেখে নেব। আমি দেখলাম 1 ঘন্টা 4 ঘন্টা ধরে। ভালো, কেমন মানে ক্লাস কেমন? ভালো লেগেছে? হ্যাঁ না ম্যাম, দেখলাম যে ওখানে মানে আমাদের যেরকম কোয়ারিজ থাকে না, কোশ্চেন থাকে না, কিন্তু মানে সবার মোটামুটি কোশ্চেন আছে। অনেক কোশ্চেন এই সাইডে। কারণ জিনিসটাই এরকম, ডিজিটাল মার্কেট আমাদের তো কিছু টুলস আছে যে নির্দিষ্ট করা, যে আমরা এই কাজটা এইভাবে করতে পারবো, নির্দিষ্ট করে আমরা একটা ধাপে ধাপে আগাচ্ছি। বাট ওইখানে কাজ করতে গেলে অনেক করেছে। আচ্ছা নিগার, এই ডিজাইনটা এটা একটা সাগর ম্যাডাম। হ্যাঁ রাইট, এই ডিজাইনটা আপনি কিভাবে করবেন কোশ্চেন করেছেন। এই ডিজাইনটা হচ্ছে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে এই আরেকটা কি যেন আছে ক্লাউডে, দাঁড়ান পেটে আছে মুখে নেই। ওয়ার্ক এক্সপ্রেস, না 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 না,
নামটা হচ্ছে ডিজাইন হ্যাঁ ওটা কি যেন Design. শেষ ছিল না না পিকাসো না ইনডিজাইন না, ইনডিজাইনে ম্যাগাজিন আর বই, ম্যাগাজিন টাইপের বই টাইপের হয়। নিগার কি বললেন? পিকাসো না কি যেন একটা সফটওয়্যার আছে না ওটা তো ফটো ওইটা এডিটর। তো ফটো এডিটর পিক্সার্ট। আর এটার জন্য আলাদা করে আছে কি জানি এক্সটি না জানি কি নাম, অ্যাডোবির নামটা। তাই না ম্যাডাম এক্স না না অ্যাডোবি এক্সটি না, দাঁড়ান। এই যে বিভিন্ন জবের জন্য যখন করা হয় ওরা আর কি এটা চায় যে আপনার ওইটাতে পারদর্শী হতে হবে। ওইখানে হয় কি যে একটু কার্টুনিস্ট টাইপের ইমেজ করা যায়, বা এই যে শেডগুলো দেওয়া হয়েছে পারফেক্টভাবে করা যায়। সফটওয়্যারটার নাম যেন কি, আচ্ছা এক মিনিট একটু গুগলে সার্চ দিয়ে দেখি। ম্যাম এটা কি অ্যাডোবি অ্যাক্রোব্যাট? অ্যাক্রোব্যাট না, আরেকটা আছে ADOBE, অ্যাডোবি অল। ম্যাডাম এই ধরনের ছবিগুলোকে কি বলে, কি ধরনের আর্ট বলে? ডিজিটাল আর্ট। এটা তো আসলে আপনি কি আর্ট, এটা তো ছবি বানিয়েছেন, কাস্টম আর্ট বলা হয় যে আপনি কাস্টম দিয়ে আর্ট করেছেন। অ্যাক্রোব্যাট রিডার না, ডিফারেন্ট টাইপস অফ অ্যাডোবি এই যে লাইটরুমে কাজ করবেন। আরেকটা আছে ইমেজের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইমেজ ক্রেডিট নো। দেখেন একটা জিনিস দেখতে গেলে আরেকটা জিনিস চলে আসে, মানে কি কি কথা। মোশন গ্রাফিক্স যেগুলো ইউজ করা হয় ওগুলো। না, মোশন গ্রাফিক্স হচ্ছে আফটার ইফেক্টস, তারপরে প্রিমিয়ার প্রো দিয়ে ইউজ করা হয়। ওটা হচ্ছে যেমন যখন কোনো সাপোজ আমরা খবর দেখি, খবর শুরুর আগে হয় না যে একটা পৃথিবী ঘুরছে, অনেক কালার এইভাবে এইভাবে আসছে, বা এখন ইউটিউবে হয় যে কোনো একটা চ্যানেল অন হওয়ার আগে অনেকগুলো কালার এদিক থেকে আসে, কিছু ভেঙে যাচ্ছে, এই যে আফটার ইন্ট্রো ভিডিও। হ্যাঁ ইন্ট্রো ভিডিও যেটাকে বলি। এই যে অ্যাডোবি এক্সটি, আরেকটা আছে লাইটরুম, প্রিমিয়ার প্রো, স্পার্ক, ফ্রেস্কো, রাশ, ডাইমেনশন, ড্রিমওয়েভার। নামটা ভুলে গেছি। for photo edit, একটা সফটওয়্যার আছে ওইটাতে হচ্ছে যে অয়েল পেন্ট, মনে হয় যে ছবিটাতে অয়েল পেন্টিং করে ইমেজ বানায়। তারপরে হচ্ছে একটু স্কেচ টাইপের, ওই সফটওয়্যারটা দিয়ে খুব সুন্দরভাবে ওই কাজগুলো করা যায়, কিন্তু সফটওয়্যারের নামটা ঠিক মনে পড়ছে না। কোরাল ড্র, এই যে গ্রাফিক্স সুইটে আছে কোরাল ড্র, এইটা দিয়ে হচ্ছে এই আপনি এই ইমেজগুলো যে আছে খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন। মানে আমরা যে পেন টুল দিয়ে শেপগুলো কেটে নিচ্ছি, ওইটাতে যখন গ্রেডিয়েন্ট দিচ্ছি বা একটা কালারের সাথে আরেকটা ম্যাচ করাই, তো কোরাল ড্র দিয়ে এই কালারগুলো এত সুন্দরভাবে ম্যাচিং করানো যায়, কালার কারেকশন করা যায়, প্লাস একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন এমনভাবে অ্যাডজাস্ট করা যায় যে দেখে মনে হবে একটু কার্টুনিস্ট টাইপের, অয়েল পেন্টিংয়ের টাইপের। ঠিক আছে নিকার? সবাই ছবিটা খুব ভালো লাগতেছিল ম্যাডাম, আর মিডিয়াটা একটু জানার দরকার ছিল, ভালো লাগলো আর কি। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, আচ্ছা আবার চলে আসলাম। কি শিখলাম? আর্টবোর্ডের কাজ শিখলাম, আর্টবোর্ড বুঝতে পেরেছি। এবার আসেন কিছু ছোটোখাটো টুলস শিখে নেই। আমরা জুম ইন জুম আউট করতে পারি কিভাবে,
কন্ট্রোল ধরে যদি কিবোর্ডে প্লাসে ক্লিক করি জুম ইন হচ্ছে, মাইনাসে ক্লিক করলে জুম আউট হচ্ছে কন্ট্রোল ধরে। কিভাবে? মাউস পয়েন্টটা যেখানে থাকবে সেই জায়গাটাকে সে কী করবে, জুম ইন করবে। কন্ট্রোল ধরে আপনি প্লাস করেন, জুম ইন করছে। আবার আরেকটা পারি, অল্টার চেপে ধরে মাউস পয়েন্টটা যেখানে রাখবো সেই জায়গাটাকে জুম করবে, আর মাউসের স্ক্রলটাকে নিচের দিকে ঘোরালে জুম আউট করবে। অথবা এই যে এখান থেকে জুমের যে টুলসটা আছে সেটা দিয়ে আমি জুম ইন করতে পারি, আর অল্টার চেপে ধরে জুম আউট করতে পারি। আরেকটা জানি হ্যান্ড টুল দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো জায়গাকে এভাবে মুভ করাতে পারি। মাউসের যে লেফট বাটন আছে লেফট বাটনটাকে প্রেস করে ধরে আমি মুভ করাচ্ছি। যদি অন্য কোনো টুলসে থাকে তখন কিভাবে করি, কিবোর্ডের যে স্পেস বাটনটা আছে স্পেস বাটন চেপে ধরে হ্যান্ড আসছে, হ্যান্ডটাকে আমরা মুভ করতে পারছি যে কোনো কিছু। এই দুটাতে তো কারো কোনো প্রবলেম নেই। ওকে, শেপ টুলের এই ফার্স্টের পাঁচটা আমরা দেখব না। রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলাইপস টুল, পলিগন টুল, স্টার টুল। ফার্স্টের চারটা আমরা ফটোশপে দেখে এসেছি। ফটোশপে যেইভাবে কাজ করেছি, যা যা শিখেছি A to Z, এখানে দুইটা বেশি আছে কি, স্টার টুল আর ফ্লেয়ার টুল। পলিগনে আমরা স্টার টুলটা কিভাবে করে, যে পাঁচটা দিয়ে পলিগন টুল যখন সিলেক্ট করেছি, ক্লিক করার পর এখানে ভিতরে অনেকগুলো অপশন আসতো, তখন আমরা কি করতে পারতাম, স্টার করতে পারতাম। এখানে আলাদাভাবে স্টার টুলটা দেওয়া আছে। ওকে, আলাদাভাবে এখানে কি আছে, স্টার টুলটা দেওয়া আছে। রেক্টেঙ্গেল টুল আমরা জানি যে এইভাবে আপনি যেভাবেই ক্লিক করেন না কেন রেক্টেঙ্গেল আসবে, অথবা ক্লিক করে আপনি আপনার কতটুকু সাইজের রেক্টেঙ্গেল দরকার ওকেতে প্রেস করলে ওই সাইজের রেক্টেঙ্গেল চলে আসবে। সেম অ্যাজ ইলেকট্রিক্যাল টুল, আপনি যে কোনো সাইজের ইলেকট্রিক্যাল নিতে পারেন। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেল নিচ্ছেন, চার কোণাটা কতটুকু হবে এটার মেজারমেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করে ক্লিক করতে হবে। ক্লিক করে কর্নারটা আমরা এখান থেকে সেট করে নেব, যে আপনি পয়েন্ট কত চাচ্ছেন ওই অনুযায়ী কি হবে এটা আসবে। পরে কি আছে, স্টার টুল, সেম অ্যাজ পলিগন টুল, সেম। সাইডগুলো আমরা এখান থেকে দিয়ে নিতে পারি, যে 6টা সাইড, আপনি চাইলে 9টা দিলেন, ওকেতে প্রেস করেন, 9টা সাইডের একটা টুলস চলে আসবে। স্টার টুল, তাহলে এই 5টা টুল আসলে আমাদের কোনো প্রবলেম হবে না। ফ্লেয়ার টুলটা আমরা দেখব পরে, আমাদের ধাপে ধাপে আমরা যাব। ফার্স্টে কি আছে, এটা সিলেকশন টুল। সিলেকশন টুলটা কি বলছে, ফটোশপে আমরা মুভ টুল দেখে এসেছি। মুভ টুল দিয়ে কাজ কিভাবে করতাম, যাকে নাড়াবো বা যাকে মুভ করাবো সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হতো, সিলেক্ট করে আমরা ওইটাকে মুভ করাতে পারতাম, ওই শেপটাকে বা অবজেক্টটাকে মুভ করাতে পারতাম। আর ইলাস্ট্রেটরে সিলেকশন টুলটা দিয়ে কী করা যায়, সিলেক্ট করা যায় প্লাস মুভ করানো যায়, দুইটা কাজ একসাথে হয়। সিলেকশন টুল সিলেক্ট করেছি, আপনি সিলেক্ট করতে পারবেন আবার মুভ করাতেও পারবেন, সিলেক্ট করাতে পারবেন মুভও করাতে পারবেন। জাস্ট মাউসে চেপে ধরে আর মাউসে ক্লিক করে, মানে হচ্ছে লেফট বাটনে ক্লিক করে আপনি সবগুলো কাজ এখান থেকে কি করতে পারবেন, মুভ করাতে পারছেন। ফটোশপে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ইলাস্ট্রেটরে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার নেই, কারণ ইলাস্ট্রেটরে কোনো পিক্সেলের কাজ হবে না, সিলেকশনের কাজ হয় না, এখানে সব শেপ মোডে রেখে কাজ হয়। তো শেপ মোডে রেখে কাজ হওয়ার জন্য এই উপরেরটাকে আমরা বলি ফিল, আর নিচের এই কালারটাকে বলছি স্ট্রোক, যেটা আমরা কি করতে পারি, সিলেক্ট করার পরে যে ফিল কালার আসছে এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার আপনি এখান থেকে চুজ করেন। স্ট্রোক চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা বন্ধ করে রাখতে পারবেন, অথবা আপনি এখানে গিয়ে ডাবল ক্লিক করেন, কালার প্যালেট চলে আসবে, যে কোন কালারটা চাচ্ছেন সেই কালারটা আপনি সেট করে নিতে পারেন। সেম প্রসেস, এখান থেকে কিছু ডেমো কালার দেওয়া আছে, করে নিতে পারেন, অথবা চাইলে এখানে গিয়ে ডাবল ক্লিক করবেন, কালার প্যালেট থেকে কি করবেন, কালার চুজ করবেন, ওকে। যদি স্ট্রোক চাই, স্ট্রোকের উপরে ক্লিক করব, স্ট্রোকের প্যালেটে ডাবল ক্লিক করব,
প্যালেট চলে আসবে, কোন কালারটা চাচ্ছেন সেটা সিলেক্ট করেন, ওকেতে প্রেস করেন, স্ট্রোক অ্যাড হবে। এই যে এটার চারপাশে একটা স্ট্রোক অ্যাড হয়েছে, ওই যে বিষয়টা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? তো আপনি সিলেকশন টুল দিয়ে সিঙ্গেল সিলেক্ট করতে পারছেন, সিলেক্ট জাস্ট ক্লিক করছি সিলেক্ট হচ্ছে, অথবা মুভ করাচ্ছেন। চাইলে আপনি একসাথে সবাইকে অথবা দুইজনকে অথবা তিনজনকে মুভ করাতে পারবেন। কিভাবে? জাস্ট আপনি হচ্ছে ড্র্যাগ করে মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে সিলেকশন আপনার অবজেক্ট বা যেই শেপটা আছে শেপের একটু টাচ করলেই হবে। এই যে টাচ করেছে ছেড়ে দেন, এটা সিলেকশন। অথবা আমি এইটাকে সিলেক্ট করলাম এতটুকু, এসে এখানে দ্বিতীয় ইয়েলো কালারটাও টাচ করলো, দুইজন সিলেক্ট। অথবা আমি এইটাকে সিলেক্ট করলাম, এই যে এতটুকু টাচ করলো, এইটাকে টাচ করলো, এখানে টাচ করলো, আবার ইয়েলো কালারটাকে টাচ করলো, ছেড়ে দেন, এই চারজন সিলেক্টেড। এটা কিন্তু না, আবার সবাইকে চাইলে এইভাবে ড্র্যাগ করেন, সবাই একসাথে সিলেক্টেড হয়ে গিয়েছে। দেখেন, ওকে। তো ফটোশপে আমরা কি করতাম, যে কোনো কিছুকে আমি লক করতে চাচ্ছি, লক করার জন্য কি করেছি, লেয়ারটাকে সিলেক্ট করে উপরে একটা তালা ছিল তালার মতো, ওই তালাতে ক্লিক করে লক করে রাখতাম, যাতে এই শেপটা আর না নড়ে। ইলাস্ট্রেটরে কি করতে হবে, একটা সূত্র আছে, Ctrl+2 ক্লিক করবেন। আপনি একে যতই ট্রাই করেন সিলেক্ট করার জন্য সিলেক্ট হবে না, মুভও করাতে পারবেন না। দেখেন একে আপনি মুভ করতে পারছেন, সিলেকশন করতে পারছেন, একে সিলেক্ট করে Ctrl+2, এটা এখন লক হয়ে গিয়েছে, আর সিলেক্ট হচ্ছে না, বাকিগুলো অলরেডি সিলেক্টেড আছে। তো আমি সিঙ্গেল কি করতে পারি, Ctrl+2 দিয়ে দেখেন নাড়াতে পারছি, বাট এটা কিন্তু হচ্ছে না। আবার সবাইকে একসাথে কি করতে পারি, Ctrl+2 দিয়ে লক করতে পারি। এখন একজনও সিলেক্টও হবে না, মুভও হচ্ছে না, কোনো কিছুই সিলেক্টও হচ্ছে না, মুভও হচ্ছে না, সবাই কি আছে, লক অবস্থায় আছে। লক করার সূত্র কি, Ctrl+2, রাইট। এখন আমি এই লকগুলোকে খুলতে চাচ্ছি, Ctrl+2 এর সাথে একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরতে হবে, Ctrl+Alt+2, সবাই আনলক হয়ে যাবে, সবগুলো কি হলো, আনলক হয়ে গেল। তো সূত্র দিয়ে Ctrl+2 Ctrl+Alt+2 এই সূত্র দিয়ে আপনি সিঙ্গেল লক করতে পারবেন, বাট যদি আনলক করেন সবগুলো লক একসাথে আনলক হয়ে যাবে। সিঙ্গেল আনলক করতে পারবো না। যদি আমি সিঙ্গেল আনলক করতে চাই অথবা ভাঙতে চাই, সেক্ষেত্রে আমাকে আবার লেয়ারে যেতে হবে, লেয়ার প্যালেটের ভিতরে যেতে হবে। আমি সিঙ্গেল কি করতে পারি, সিলেকশন করে লক করছি, লক করে দিলাম, অথবা সবাইকে একসাথে ধরে লক করে দিলাম। এখন সবাই কি আছে, লক অবস্থায় আছে। বাট আমি যখন Ctrl+Alt+2 দেব, একসাথে সবাই আনলক হয়ে যাবে। আমি কি চাই, সবাই লক আছে, সবাই লক অবস্থায় আছে। আমি চাচ্ছি এই যে ইয়েলো কালারটা, যে শুধু এইটাকে আনলক করতে চাই, আর কাউকে আনলক করব না, অথবা শুধু এই যে স্টার আছে, স্টারটা আনলক হবে। তো এই কাজটা কীভাবে করব, তখন আমাকে আবার এই যে লেয়ার, যে এই লেয়ার প্যালেটে ঢুকতে হবে। লেয়ার প্যালেটের ভিতরে যাওয়ার পর এই যে ড্রপ ডাউনটা আছে, ড্রপ ডাউনটাতে ক্লিক করি। ড্রপ ডাউনটা ক্লিক করার পর দেখেন এই যে সবার পাশে কি আছে, লক তালা হয়ে আছে। তো আমি কি চাচ্ছিলাম, ইয়েলো কালার, যে ইয়েলো কালারটার তালাটা খুলে দিতে। এখন দেখেন এই যেটা, বাকিগুলো কিন্তু লক সিস্টেমে আছে। তো আমাকে আবার কষ্ট করে এই লেয়ারে আসতে হবে, লেয়ারে এসে ফটোশপের মতো কাজ করতে হবে। বাট ইলাস্ট্রেটরে আপনাকে লেয়ার নিয়ে টেনশন করতে হবে না, অটোমেটিক্যালি। দেখেন আমি কি এখানে একটা লেয়ারও নিয়েছিলাম,
একটা লেয়ারও নেয়নি, অটোমেটিক্যালি সে লেয়ার নিয়ে নিচ্ছে। তাহলে আমি কি করতে পারি, সিঙ্গেল সিঙ্গেল লক করতে পারি, আর যদি চাই আনলক করতে সবাইকে একসাথে আনলক করতে পারবো। যদি সিঙ্গেল সিঙ্গেল আনলক করতে চাই আমাকে লেয়ারে ঢুকতে হবে। এখন এখানে অল্প আছে দেখে আপনার সুবিধা হচ্ছে যে লেয়ার থেকে আনলক করার জন্য, বাট যখন অনেক ডিজাইন করব ওয়েব টেমপ্লেটের মতো খুঁজে বের করতে প্রবলেম হবে, কারণ আমি লেয়ার নিয়ে এখানে কোনো কাজ করব না, লেয়ার অপশনে যাবই না। তখন আমরা কি করব, যে সবাই আনলক হয়ে গিয়েছে সমস্যা নেই, আমি আবার লক করে নেব। লকের মধ্যে কারো কোনো প্রবলেম? ফটোশপে আবার আরেকটা অপশন দেখেছিলাম, হাইড করা যায়। হাইড করা মানে কি, এটাকে আমি অফ করে রাখবো। কিভাবে? ফটোশপে যেটা করেছি, যে লেয়ারের পাশে একটা আই ছিল চোখের মতো, ওই আইটাকে অফ করে দিলেই কি হচ্ছে, এটা হাইড হয়ে যাচ্ছে। সেম এজ আমি ইলাস্ট্রেটরও করতে পারবো। সাপোজ আমি স্টারটাকে হাইড করব, সূত্র হচ্ছে Ctrl+3। Ctrl+3 প্রেস করেছি, এটা অটোমেটিক্যালি হাইড হয়ে গিয়েছে। অরেঞ্জ কালারটা সিলেক্ট করলাম, Ctrl+3, এটাকে সিলেক্ট করলাম Ctrl+3, অথবা সবাইকে একসাথে সিলেক্ট করি Ctrl+3, সবগুলো হাইড হয়ে গিয়েছে। এখন সবাই কি আছে, হাইড অবস্থায় আছে। আমি চাইলে এটাকে কি করতে পারি, আনহাইড করতে পারি। Ctrl+Alt+3 প্রেস করব, সবগুলো একসাথে আনহাইড হয়ে যাবে। ঘুরে ফিরে একটা কথাই আসছে, আমি সিঙ্গেল সিঙ্গেল লক করতে পারবো সূত্র দিয়ে, বাট যখন সূত্র দিয়ে আনলক করব তখন সবাই একসাথে আনলক হবে। আমি সিঙ্গেল সিঙ্গেল হাইড করতে পারছি সূত্র দিয়ে, বাট যখন সূত্র দিয়ে আনহাইড করব সবাই একসাথে আনহাইড হবে। এখন কেউ যদি বলে যে আমি একটা একটা আনলক করতে চাই অথবা একটা একটা আনহাইড করতে চাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে? লেয়ারে যেতে হবে। তখন আমি সবাইকে হাইড করে দিই, Ctrl+3 দিয়ে হাইড হয়ে আছে। আমাকে আবার এই লেয়ার প্লেট, মনে করুন আমার এখানে লেয়ার প্লেটটা নেই, এই লেয়ার প্লেটে যেতে হবে। লেয়ারের প্লেট চলে আসবে, ড্রপ ডাউনে ক্লিক করেন, সবগুলো আছে, যে চোখ সবার বন্ধ করা, কাকে দেখতে চান তার চোখটা, আইটাকে অন করে দেন, আই অন করেন। একটা একটা করে আপনি সবগুলোকে আনহাইড করতে পারবেন। লক আনলকের মধ্যে কারো কোনো সমস্যা? জি না ম্যাম। কোনো সমস্যা নেই। তো এই যে ইন্টারফেসগুলো দেখলাম, ভিতরের কে কী কাজ করে একটু ঘাটাঘাটি করব, নষ্ট হলে হোক আবার আনইনস্টল করে দিয়ে ইনস্টল করব, নো টেনশন। শনিবার থেকে যারা যারা লাইভে থাকবেন না তারা প্রেজেন্ট পাচ্ছেন না, আমি স্ট্রিক্টলি কথা বলছি, এখন মজা করছি, শনিবার থেকে এই ব্যাপারে কোনো মজা হবে না। ক্লিয়ার? ম্যাম ফুল টাইম থাকবে লাইভে? না না, ফুল টাইম না। ফুল টাইম বলেছিল যে যারা ক্লাস করবে সবাই লাইভে থাকবে, এই যে এখানে শো করবে, সবার মিউট থাকবে বাট ভিডিও অন থাকবে, এটা বলা হয়েছিল। এরপরে মানে একজন স্যার বললেন, যেটি ট্রেনার বললো যে অনেক মেয়েদের ক্ষেত্রে প্রবলেম হয় যে অনেকে থাকতে চায় না বা ইস্যু, তখন স্যার সেটাকে বলেছে আচ্ছা ওকে অ্যাটলিস্ট 30 মিনিট থাকতে হবে, 30 মিনিট থাকতে হবে, এটা সে বলে দিয়েছে। আমাদের বস বলে দিয়ে বাস মিটিং শেষ করে সে চলে গেল। এরপরে তো ট্রেনারদের মধ্যে কথা হয়, বা আমাদের যে প্রজেক্ট ম্যানেজার যে সাকলাইন ভাই উনি তো ছিলেন, তো কথা বলে সেটা আসলো কত 15 মিনিটে, 15 মিনিট করে দেওয়া হলো। তো অ্যাটলিস্ট যদি আপনারা আমার সাথে 5 থেকে 10 মিনিট লাইভে না থাকেন, আমি তাহলে সেটা কিভাবে তাদের সাথে কথা বলবো? যে একটু পরপর তো অ্যাটলিস্ট আপনারা লাইভে, আর লাইভে থাকলে প্রবলেম কি, আমি তো কাউকে আসলে দেখতে পাচ্ছি না। আপনারা লাইভে আছেন, আমি তো অন্য পেজে কাজ করছি, মাঝে মাঝে। হ্যাঁ, এই জন্য তো আমি বলেছি যে ফার্স্টে যখন সবাই আসছি, কারণ আমাদের ক্লাস শুরু করতে করতে কিন্তু 10 মিনিট 15 মিনিট লেগে যাচ্ছে, ওই সময়টা আমরা লাইভে থাকি, অথবা যখন প্রেজেন্ট দিচ্ছি তখন একটু লাইভে এসে প্রেজেন্টটা দিই, ভালো হয়।
প্রেজেন্ট টাইমটা বাট ঠিক আছে। না আমি এটাই করবো, প্রেজেন্ট টাইমে প্রেজেন্ট দিতেও তো 5 মিনিট 10 মিনিট লেগে যায়, সবার চেহারা দেখবো তারপর প্রেজেন্ট দেবো। জি ম্যাম এটা প্রেজেন্টের সময় লক আনলক করতে পারি, এখন গ্রুপ আনগ্রুপ করতে পারি। কিভাবে পারবো ম্যাম? গ্রুপের সূত্র কেন পারবো না, ফটোশপে তো করে আসছি। ও সেম, তাহলে কন্ট্রোল ভি। সাপোজ আমি এই দুজনকে কি করতে চাই, এইটাকে আর এটাকে, এই দুজনকে গ্রুপ করতে চাই, তাহলে দুইজনকে সিলেক্ট করব শিফট ধরে কন্ট্রোল জি। দেখেন আমি একটা সিলেক্ট করছি, সাথে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ কি আমি দুইজনকে গ্রুপ করে রেখেছি। তো এই দুইজন একটা গ্রুপ। আমরা লেয়ারে এই ফটোশপে কি করেছি, ফটো আইকন আর ফোন নাম্বার দুইটাকে একটা গ্রুপ করেছি, রাইট? ইমেল আইকন ইমেল অ্যাড্রেস দুইটাকে গ্রুপ করেছি, এই দুইটাকে একটা গ্রুপ, এই দুইটাকে একটা গ্রুপ। ওয়েব আইকন ওয়েব অ্যাড্রেস দুইটাকে একটা গ্রুপ, আবার এই তিনটাকে কি আরেকটা গ্রুপের মধ্যে বন্দি করেছি, এরকম করেছি না? যে গ্রুপ, গ্রুপের ভিতরে আরো গ্রুপ, তার ভিতরে আবার ওয়েব টেমপ্লেটে যেটা দেখা গিয়েছে। তো এটা হচ্ছে একটা গ্রুপ, আমি চাইলে এখন আবার এই দুটো মিলে একটা গ্রুপ হয়েছে। আবার ওকে যদি সাথে নেই, এদের সাথে নেই, কন্ট্রোল জি, তখন কি হলো, আমি একজনকে সিলেক্ট করছি, সবাই সিলেক্ট। আমি শুধু এই দুইজনকে সিলেক্ট করি, আবার কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। সবাইকে একসাথে সিলেক্ট করি, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। তো একে সিলেক্ট করছি, সবাই একসাথে গ্রুপ সিলেক্ট হয়েছে। কন্ট্রোল শিফট জি দিলাম, আনগ্রুপ। এখন দেখেন এইটা সিঙ্গেল হয়ে গেল, এটা সিঙ্গেল হয়ে গেল, বাট এটাতে ক্লিক করছি কারণ এটা তো আরেকটা গ্রুপ ছিল। আবার এটাকে কন্ট্রোল শিফট জি দিলাম, বাইরে ক্লিক করি, দেখেন এটা সিঙ্গেল, বাট এইটা কিন্তু আবার তিনটা একটা। কন্ট্রোল শিফট জি ভাঙলাম, এটা সিঙ্গেল হলো, বাট এইটা কিন্তু দুইটা একটা। কন্ট্রোল শিফট জি, দেখেন সিঙ্গেল সিঙ্গেল। গ্রুপের ভিতরে গ্রুপ আপনি চাইলে এভাবে আলাদা আলাদা করতে পারবেন। সেম যেমন বিজনেস কার্ডে আমরা কি করব, কি করেছি, নাম আর হচ্ছে ডেজিগনেশন দুইটাকে গ্রুপ করেছি। আপনি এখানে বিজনেস কার্ড ক্রিয়েট করছেন, নাম ডেজিগনেশন দুজনকে গ্রুপ করলাম। তো এখানে একটাই ইস্যুটা হচ্ছে আপনি যে গ্রুপ করছেন সেটা বুঝবেন কিভাবে, সিলেকশন করে। যে এটাকে সিলেক্ট করার পর যদি ও সাথে সিলেক্ট হয়ে যায়, যেমন এখন সিঙ্গেল সিঙ্গেল, বাট দুইজনকে আমি যখন গ্রুপ করব, একজনকে সিলেক্ট করলে গ্রুপের মধ্যে যারা যারা থাকবে তারাও কি হবে, সিলেকশনে চলে আসবে। এইটা দেখেই আমরা বুঝতে পারি। আর ফটোশপের সুবিধা হচ্ছে ওখানে লেয়ারটা দেখেই বোঝা যায় যে হ্যাঁ এই লেয়ার দুটো গ্রুপে আছে। ঠিক আছে, হোমওয়ার্ক হচ্ছে এই যে ইলাস্ট্রেটরের ইন্টারফেস, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, কোথায় কি আছে, কিভাবে কাজ করে। তারপরে আমরা যেগুলো জানি, এই যে শেপ টুলের এই ফার্স্টের পাঁচটা জানি, এই পাঁচটা একটু ট্রাই করেন, দেখেন কালার চেঞ্জ করে কিভাবে, কালার প্যালেটগুলো চেঞ্জ করি, এইগুলোই একটু জাস্ট দেখি। আমি আজকে কোনো হোমওয়ার্ক দেব না, নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক আসবে ইনশাআল্লাহ। ওকে, কারো প্রেজেন্ট বাকি আছে? আবির, আশরাফুর, আজমান, ফারজানা, জহিরুল, মাহবুব, পাবেল, রাজু, সাবিকুল, সাদিয়া, সালাউদ্দিন, শারমিন। না, কারো প্রেজেন্ট আপাতত বাকি নেই। ইলাস্ট্রেটর অফ করে দেই। ম্যাম ফটোশপে মনে হয় ইয়ের উপরে মানে জিপিইউ লাগে না মনে হয় ফটোশপে, দেখলাম জিপিইউ তো প্রয়োজন নাই। আবির বুঝিনি কথা, একদম সাউন্ড লো হয়ে গিয়েছে আবার। ম্যাম বললাম হচ্ছে ফটোশপে কাজ করতে মনে হয় জিপিইউ রেন্ডারিং এর কোনো কাজ নেই, কিন্তু ইলাস্ট্রেটর মনে হয় জিপিইউ থেকেও কিছু পারফরম্যান্স নেয়। জিপিইউ মানে? মানে গ্রাফিক্স কার্ড। ও আচ্ছা, এত শর্ট ফর্ম বলে তো কিছুই বুঝলাম না। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আর কি। সেটা নেবেই, কারণ ইলাস্ট্রেটরে আপনি প্রিন্টের কাজ করছেন, সো প্রিন্ট মিডিয়া মানেই হচ্ছে গ্রাফিক্স কার্ড না থাকলে পিসি হ্যাং করবে। আবার আপনি দিচ্ছেন একটা কালার, যখন ওটা আউটপুট বের করবেন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে।
আর ম্যাম আমরা মনিটরে যখন কাজ করব প্রপার কালার অ্যাকুরেসিটা পাওয়ার জন্য এসআরজিবি মোডে মানে যাদের অপশন আছে তারা ইউজ করবে না। হ্যাঁ আরজিবি মোডে রেখে করবো। আর আমি যখন কালারের অপশনে ওই যে কালার প্যালেটে গেলাম, ওখানে তো সবগুলো পার্ট আছে যে সিএমওয়াই কে কত পার্সেন্ট দেওয়া যায়। আপনার যদি পার্সেন্টেজও জানা থাকে আপনি ওখানে অ্যাক্টিভ করে দিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দোয়া করবেন, সুস্থ থাকেন, এই আর কি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। সবাই প্র্যাকটিস করেন। মেয়েরা খুবই ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। মেয়েরা কেন অ্যাক্টিভ না আমি বুঝি না কিছু। ছেলেগুলো সবাই ঘর সংসার সামলাইতে হবে। সবারই তো আছে ঘর সংসার, মা বাবা, আত্মীয় স্বজন, সব কিছু করেই কাজ করে যেতে হবে। আচ্ছা আসি তাহলে। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ ম্যাডাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে। আর আপনি কাজ করে যান, সবাই ইনশাআল্লাহ আপনার সাথে থাকবে। ইনশাআল্লাহ। তানভীর, রাজু, আবু সাইদ, মামুন রশিদ, মাহমুদ, নাইম, আজমান ইরফান, সেলিম, সাইমন নুসরত, মিল্টন মিষ্টি, ক্রাঞ্চি, ফাইজা, শিবলি জামান। শিবলি আজকে ক্লাস করেনি। পাবেল খান ক্লাস করেছে। নাসরাত, জামিল, রাসেল, ওকে। নওয়াজ ক্লাস করছে না। আব্দুল মান্নান, সাফিনা না, এসকে তাকি। কি ব্যাপার, এই ছেলেটা 2 দিন ক্লাস করে 2 দিন ক্লাস করে না। জামিল, সজল, নাহিদা, রাকিবুল, রিদওয়ান আলম, সামি। 53 ব্যাচ। শরীফ, শাওন পাটোয়ারি না, নয়নচন্দ্র শীল ক্লাস করেছে। শান্ত, শোভন, ফয়সাল আবিদ, মিরাজ, ফয়সাল আবিদ, মিরাজ।